গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব এবং সেটার প্রধান দিকটা থাকবে ডাকসু নির্বাচন এবং জুলাই আগস্টের যে বিপ্লবের যে লক্ষ্য সেটাকে সামনে রেখে আমরা দেখতে চাবো যে ভারতপন্থীদের কিরকম ভরাডুবি হলো এবং এই প্রত্যাশা আমাদের যে বিপ্লবের সেটার সাথে আমরা সমন্বয় করে আজকে এই ডাকসু নির্বাচন এবং জাতীয় রাজনীতিকে আমরা আলোচনার ফোকাস পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করব। তো শুরুতে আসা যাক, এই যে গত 53-54 বছরে যে আমরা আন্দোলন সংগ্রাম করলাম, বারবার আন্দোলনের যে লক্ষ্য সেখানে আমরা বুঝতে পারি নাই। যারা আন্দোলন করলো এটার ফসল আরেকজন নিয়ে গেল। এরপর আবার ক্ষমতার নিয়ে দ্বন্দ্ব, ক্ষমতা নিয়ে ভাগাভাগি। কিন্তু সাধারণ জনগণ গত 54 বছরে যে রাজনীতি সবাইকে দেখেছে, সব রাজনৈতিক দলকে দেখেছে এবং বিভিন্ন রাজনৈতিক ব্যক্তিত্ব যাকে কেন্দ্র করে একটা অন্ধত্বের মতো রাজনৈতিক অনুশীলন হয়েছে, সেটার যে আমরা বহিঃপ্রকাশ দেখেছি যে গত বছর যে জুলাই আগস্ট গণ অভ্যুত্থান উত্তর যে বিপ্লব হলো, সেখানে কোনো একক কোনো রাজনৈতিক দল নেতা কোনো সামনে ছিল না। মূলত এটা ছিল ছাত্র শ্রমিক সৈনিকদের সম্মিলিত একটি গণ অভ্যুত্থান উত্তর, যেটা অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে, বাকি বিপ্লব চলমান। এবং সেখানে সাধারণত যারা বিপ্লব করে, বিপ্লবের যে প্রধান রাজনৈতিক যে একটা স্রোত থাকে সেটা রাজনৈতিক দল এবং তার প্রধান নেতা এবং তার আশেপাশে কয়েকজন গ্রুপ অফ লিডারশিপকে সামনে রাখে। কিন্তু এবার কিন্তু আমরা তা দেখি নাই, বিপ্লবের আগেও থাকতে দেখি নাই, পরেও দেখি নাই। যেমন নির্বাচনের আগেও মানুষ জানে যে এই দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করছে, তাদের এই ম্যানিফেস্টো থাকে, তাদের লক্ষ্য থাকে। কিন্তু এবারকার যে মূল লক্ষ্যটা ছিল সেটা যদিও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের চাকরি কেন্দ্রিক কোটা ভিত্তিক না মেধা ভিত্তিক, এখানে একটা দ্বন্দ্ব ছিল। সাধারণ ছাত্ররা লেখাপড়া শেষে তারা চাকরি নিশ্চয়তা চায়, তারা চেয়েছে এখানে মেধা ভিত্তিক একটি চাকরির সংস্থান হোক। সেটাকে কেন্দ্র করতে যে আপনার নিপীড়নের শিকার হয়, নিপীড়নের শিকার হতে 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 এটা সাধারণ জনগণ এবং ঢাকা থেকে শুরু করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, মাদ্রাসা এবং সকল স্তরের জনগণ, সারা বাংলাদেশের লোক এখানে জড়িয়ে যায়। কিন্তু এত অল্প সময়ের মধ্যে এত রক্তপাত, প্রায় 2000 ঊর্ধ্বে মানুষ মারা গেছে, 20 থেকে 30,000 আহত হয়েছে, 800 মতো চোখ হারাইছে। এখন এটার পরে মানুষ আশা করেছিল যে মানুষের যে 71 মুক্তিযুদ্ধের ভিতর দিয়ে যে আশা আকাঙ্ক্ষা ছিল, সাম্য, মানবিক মর্যাদা এবং সামাজিক ন্যায় বিচার, এই নীতির ভিত্তিতে মানুষ একটা মুক্তি চেয়েছিল। এখন স্বাধীনতা সংগ্রাম এবং আন্দোলন আর মুক্তি সংগ্রাম আন্দোলন দুটো এক জিনিস নয়, যদিও দুটার সাথে সমন্বয় করেই মানুষ চেয়েছিল। একটি ভৌগোলিক স্বাধীনতা, আরেকটি হলো মানুষের, অধিকাংশ মানুষের অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থানের স্বাধীনতা। সেই 250 বছর ব্রিটিশ আমলের থেকে শুরু করতে করতে পাকিস্তানের 24 বছর হয়ে আমরা একটা জায়গায় এসে পৌঁছলাম। এত বড় 71-এর যে মুক্তিযুদ্ধের যে মানুষের যে আশা ছিল, সেই আশাটাকে যখন দেখলো যে এটা স্বপ্নভঙ্গ হয়েছে, কি কারণে? আন্দোলনটা হাইজ্যাক হয়ে গেছে। আন্দোলন হাইজ্যাক কিভাবে করলো? মুক্তিযুদ্ধ করছে মুক্তিযোদ্ধারা। এখানে যে অর্থেই হোক না কেন, তখন প্রবাসী সরকার আপনার তাজউদ্দিনের নেতৃত্ব করেছিল এবং সেখানে প্রবাসী সরকারের যে একটি উপদেষ্টা পরিষদ ছিল, সেখানে মাওলানা ভাসানীকে সেখানে উপদেষ্টা পরিষদের সভাপতি নিয়োগ করা হয়েছিল। পরবর্তীতে তাকে মানে ওখানে গৃহবন্দীর মতোই রাখা হয়েছিল। শেখ মুজিব জনগণকে উস্কে দিয়ে সে সবচেয়ে প্রথম আত্মসমর্পণ করেন। সেই পাকিস্তানের হানাদার বাহিনী বলেন কিংবা নয় উপনিবেশিক থেকে আমরা 47-এ যে মুক্ত হয়েছিলাম, সেটা পাকিস্তানের উপনিবেশিক শোষণে নতুন করে আমরা আবদ্ধ হয়েছিলাম, যার কারণে সেখান থেকে একটা পর্যায়ে মানুষ মুক্তি চেয়েছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে 54 বছরে সেই যেন অরোরার নেতৃত্বে বাংলাদেশের বিজয়টাকে হাইজ্যাক করে নিল, শেখ মুজিবকে পুনর্বাসন করলো। তারপরে আরো অনেক দেখছেন, খালেদ মোশাররফ 15 আগস্টের পরবর্তীতে সেটা হাইজ্যাক করানোর চেষ্টা করছিল। মানুষ মনে করলো আবার বোধহয় ভারত চলে আসলো। এরপরে এখন মুস্তাকের পতন হলো। তারপর আপনি দেখেন জিয়া রহমান কি করে আসলেন 15 আগস্টের বেনিফিশিয়ারি হিসাবে। তারপরে আপনি নতুন দল গঠন করলেন উনি, বাঙালি জাতীয়বাদ থেকে বাংলাদেশি জাতীয়বাদ। এরপরে তাকে হত্যা করা হলো
সেই দিল্লির যারা এই চাবিকাঠি কিরণ হক ছিল তারাই করেছে। এরপরে আপনারা দেখলেন পরবর্তী ইতিহাস আপনারা সবাই জানেন, এখানে একটি নির্বাচিত সরকার ছিল জাস্টিস সাত্তার, ভাইস প্রেসিডেন্ট থেকে উনি সভাপতি প্রেসিডেন্ট নির্বাচিত হলেন। তাকে 5 মাসের মধ্যে এরশাদকে নিয়ে আসা হলো হাসিনার সহায়তায়, আওয়ামী লীগের সহায়তায় তারা আনলো। তারপরে এরশাদ বিরোধী আন্দোলন ছাত্ররা শুরু করছিল, একটা দীর্ঘস্থায়ী আন্দোলন। সেখানে মানে সংগ্রাম পরিষদ, সংগ্রামী ছাত্র মিলে 22টি ছাত্র সংগঠন মিলে এটা করেছিল। সেখানে ও ডাকসু নির্বাচনে একটা ভূমিকা ছিল, কিন্তু সেটাও যে লক্ষ্য ছিল লক্ষ্য আমরা পৌঁছতে পারি নাই। তো এই যে ডাকসু নির্বাচন গত কয়েকদিন আগে হয়ে গেল, মানে 9 তারিখে, তার আগে 6 বছর আগে ভিপি নূর ডাকসু নির্বাচন হলো, সেটাও কোটা বিরোধী আন্দোলনের একটা মধ্যে। এটা হলো 29 বছর পরে নির্বাচন হলো, আজকে 6 বছর পরে নির্বাচিত হলো। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে ডাকসু নির্বাচন এক সময় যে উপনিবেশিক সরাসরি ব্রিটিশ উপনিবেশিক শাসনের থেকে একটা মুক্তির যে আকাঙ্ক্ষা ছিল, যে বঙ্গভঙ্গের আগে যে মানে আশা ছিল যে এদেশের মুসলমান সম্প্রদায় অধিকাংশ তারা সব দিক থেকে নিগৃহীত হয়েছিল। একসময় মুসলমানরা শিক্ষা থেকে এগিয়েছিল, ইভেন 100 বছর লেগেছিল যে রাষ্ট্রভাষা যে ছিল ফার্সি। তো এই যে মানে একটা জাতি কত নিপীড়ন হলো ধর্মের কারণে, হ্যাঁ, এখানে হিন্দু সম্প্রদায়ের যারা একটা বড় অংশ যারা মৌলবাদী ছিল তারা এই ইস্ট ইন্ডিয়া কোম্পানির সাথে সহযোগিতা করলো। 1857 পর্যন্ত কিন্তু তখন এই রাষ্ট্রভাষা তখনকার যে ছিল আপনার ফার্সিতেই হতো। তারপরে ইতিমধ্যে যখন নাকি যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত হলো হিন্দু সম্প্রদায়, তারা এগিয়ে গেল। এগিয়ে যাওয়ার কারণেই এই মুসলমানদের যারা ছিল তারা সে জড়বড় জাত ছিল, উকিল ছিল, যারা ছিল তারা সবাই গরিব হয়ে গেল। কারণ তখনকার অবস্থা ছিল তারা যেসব মানে সুলতানি আমলে থেকে শুরু করে এর পরবর্তীতে আপনি যদি দেখেন যে সর্বশেষ নবাবী আমলে মুসলমানরা সব দিক থেকে এগিয়েছিল। তখন কিন্তু সাম্প্রদায়িক দৃষ্টিকোণ থেকে তারা দেখে না, এখানে কিন্তু স্থানীয় রাজারা ছিল, সবাই ছিল। কিন্তু প্রশ্নটা হলো যে যখন নাকি এই ঢাকা বিশ্ববিদ্যালয় হলো 1921 সনে, কেন হলো? ওই বঙ্গভঙ্গর পরে এখানকার যে নবাব সলিমুল্লাহর তার দাবি এবং মুখে তারা এখানে আসাম বাংলা যে ভাগ করেছে 1905 সনে, তো সেখানে ঢাকা বিশ্ববিদ্যালয় করার কথা ছিল। সেখানে অনেক গরিমসি ছিল কলকাতা বিশ্ববিদ্যালয়, তারা অনেক চাপ সৃষ্টি করেছিল। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক যা আমরা ইতিহাস জানি, সে এটাকে যাতে না হয় এটাকে বিরুদ্ধে বলেছিল। যাই হোক, এখন ইতিহাস বিকৃতি অনেক ভাবেই করা হয়, সাধারণ মানুষ সত্য ইতিহাস অবশ্যই জানবেন। তো কাজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিতর দিয়ে এই যে ঢাকার যে একটি একসময় ঢাকা মানে বৃহত্তর বাংলা একসময় রাজধানী ছিল শাস্তা খাঁ বলে, তো সেই আপনার জাহাঙ্গীরনগর এটা ঢাকার নাম ছিল। তখন প্রশ্ন হচ্ছে যে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা দীক্ষার দিকে যখন এগিয়ে গেল, তখন এদেশের মানুষের ভিতরে চিন্তা চেতনার পরিবর্তন হলো। তখন নতুন করে ইউরোপের ভাবধারার সাথে পরিচিত হলো এবং এই বিশ্ববিদ্যালয় থেকে মানুষের অনেক আকাঙ্ক্ষার সৃষ্টি হলো। তো এই যে ঢাকা বিশ্ববিদ্যালয় যে আপনার 1905 সালে এর আগে যে মুসলিম লীগ হলো, সেটা কিন্তু যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিন এইখানেই বসে কিন্তু সে মুসলিম লীগ হয়েছিল 1905 সালে। তো কাজে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক ইতিহাস আমরা ধারাবাহিকভাবে এটাকে আমরা অর্জন করেছি কিংবা এটাকে আমরা ওন করি। তো তারপরে আপনারা দেখেন পাকিস্তান আন্দোলনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা ছিল। লাহোর রেজলিউশনের যে মূল কথা ছিল যে এখানে অনেকগুলো মুসলিম মানে পশ্চিম মানে ব্রিটিশ ভারতের যে পশ্চিম উত্তর পশ্চিম অংশে যে মুসলমানরা একটা রাষ্ট্র হবে, এইদিকে পূর্ব দক্ষিণ পূর্ব এশিয়ায় মুসলিম রাষ্ট্র হবে অনেকগুলো। তো কাজে লাহোর রেজলিউশনটা তখন কিন্তু পাকিস্তান লক্ষ্য ছিল না। তো সেই লাহোর রেজলিউশনের পরে যখন পাকিস্তান হলো, তখন আপনার এখানে স্বায়ত্ত শাসনের কথাটা নিশ্চয়ই দেওয়া হয়েছিল, কিন্তু সেটা হয় নাই বলে সেই স্বায়ত্ত শাসন করতে 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 70-এর নির্বাচন হলো। সেখানে 69-এর গণঅভ্যুত্থানের যে মূল নায়ক ছিল মাওলানা ভাসানী, সেখানে ছাত্র নেতা আপনার প্রগতিশীল ছাত্র নেতাদের মধ্যে ছিলেন আসাদ, ছাত্র ইউনিয়ন নেতা ছিলেন। তো তাকে সামনে রেখেই কিন্তু ছাত্র আন্দোলন আরো বেগবান হয়। যেমন 52-এর ভাষা আন্দোলনে দেখা যায় ছাত্রদের ভূমিকা ছিল এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে। তারপরে ধরেন 62-র আন্দোলনও ছিল। তো অনেক কিছু ছিল। হামিদুর রহমান শিক্ষা
কমিশনের আন্দোলন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি বিশাল একটি ইতিহাস, যদি আপনি বলেন 2021 থেকে আজকে যদি বলেন প্রায় 104 বছর ইতিহাস। এখানে বড় ধরনের অর্জনগুলোর কথা আমরা যদি চিন্তা করি, সেটা আমরা বলতে পারি সেই আপনার লাহোর রেজলিউশন, পাকিস্তান মুভমেন্ট, তারপর 62 আন্দোলন, 69 আন্দোলন, বাংলাদেশের মুক্তিযুদ্ধের উত্তরের পর্যায়ে কয়েকটা ডাকসু নির্বাচন হয়েছে। এই কয়েকটা যদি অ্যানালাইসিস করতে পারি, তাহলে বুঝতে পারবো যে গত পরশু যে ডাকসু নির্বাচন হলো, সেটার মানে কি পরিস্থিতি, কি পরিবেশে হলো, এবং এই নির্বাচনের থেকে ধারাবাহিকভাবে আপনার যে আজকে হলো 11 তারিখ, আজকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচন হয়েছে, গণনা হচ্ছে। তো এটা নিয়েও রিফ্লেকশন আছে, আরো অন্যান্য বিশ্ববিদ্যালয় নির্বাচন হবে। অথচ আমাদের 1 বছর আগে এই নির্বাচন কেন্দ্রিক কোনো আন্দোলন হয় নাই, যে নির্বাচন প্রতিনিধি হলেই দেশে গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে। কাজে আমি পুরনো ইতিহাসটা একটু এক ঝলক দৃষ্টিপাত করলাম আমার শ্রোতা দর্শক মন্ডলীদের জন্য, যাতে মাথায় থাকে যে কি করে মানুষের চিন্তার বিবর্তন হয়, আশা আকাঙ্ক্ষার যে প্রতিফলন হওয়া দরকার ছিল সেটা হয় নাই। এখন যদি আপনি মনে করেন নির্বাচনের ফলাফলের কি হলো, ওটা নিয়ে আমরা আসছি, কিন্তু যদি আমরা বলি যে ডাকসু নির্বাচনের সর্বশেষ 71-এর পরে কয়েকটি ডাকসু নির্বাচন, সেটার ফলাফল কি, ওটা জাতীয় নির্বাচন, জাতীয় রাজনীতিতে প্রভাব কি ফেলেছিল, এবং গতকাল যে নির্বাচন হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং আজকে যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, আরো কয়েকটি বিশ্ববিদ্যালয় ধারাবাহিকভাবে হয়, এবং জাতীয় নির্বাচনের যে কথাগুলো আসছে আগামী বছর আপনার ফেব্রুয়ারি মাসে যদি হয়। তা এখন এইগুলো নিয়ে যদি আমরা সারসংকলন টানতে পারি, তাহলে আমরা বলবো যে জুলাই আগস্টের যে ছাত্র শ্রমিক সৈনিক গণঅভ্যুত্থান উত্তর যেটি বিপ্লব হলো, যেটাকে আমরা বলি অর্ধ বিপ্লব সম্পন্ন হয়েছে, হ্যাঁ, পূর্ণাঙ্গ বিপ্লব এখনো চলমান, ওটা অর্জন করার জন্য এই বিপ্লব চলমান। তো এই দৃষ্টিকোণ থেকে আমরা কনক্লুশন টানার আগে, আমরা উপসংহার যদি আমরা টানি, তার আগে এই যেটা কথা বললাম যে ডাকসু নির্বাচনের 71-এ 3-4টা নির্বাচনের ফলাফলটা কি। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য ছিল সবসময় এন্টি এস্টাবলিশমেন্ট, অর্থাৎ শাসক শ্রেণীর বিরুদ্ধে। ব্রিটিশ আমলে এখানে ছিল যে জ্ঞান চর্চার লক্ষ্য হবে আনুগত্য, অর্থাৎ শাসক শ্রেণীর প্রতি আনুগত্য প্রকাশ করা। কিন্তু পরবর্তীতে এটার লক্ষ্য হয়েছে, জ্ঞান চর্চা হলো যে অন্যায়ের কাছে মাথা নত না করা। তো সেই ধারাবাহিকতা হলো প্রাচ্যের অক্সফোর্ড বলা হতো এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তো সেখান থেকে আমরা আস্তে 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 এন্টি এস্টাবলিশমেন্টের দিকে আমরা চলে গেলাম। তৃতীয় বিশ্বে সচেতন ছাত্ররাই, কৃষক শ্রমিক মেহনতি মানুষ যারা সংখ্যা 95%, তাদের দাবি দেওয়া নিয়েও তারা সামনে এগোয়। তারা শুধু নিজেদের লেখাপড়ার সুযোগ সুবিধা, চাকরির নিশ্চয়তা, এগুলো নিয়ে আলোচনা করে না, তারা আরো অন্যান্য বিষয় নিয়ে করে, প্রধানত জাতীয় দিক এবং মানবতার দিক, এবং এইভাবে আস্তে আস্তে জাতীয় সাথে তার আন্তর্জাতিক অনেক মুভমেন্টের সাথে নিজেকে সম্পৃক্ত করে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এখানে ভিয়েতনামের যুদ্ধের সাথে আমরা সংহতি প্রকাশ করেছি, কম্বোডিয়ার জনমানুষের সাথে আমরা সংহতি প্রকাশ করেছি, প্যালেস্তিনের মুক্তিযুদ্ধের সাথে সংহতি করেছি, কাশ্মীর নিয়ে আমরা করেছি। অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয় মানে বিশ্ববিদ্যালয় একটা ইউনিভার্সালিটি, মানে একটা মানে যে একটা জাতীয় থেকে একটা আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে এদেশের শিক্ষিত সচেতন ছাত্র শিক্ষকরা তারা জাতিকে দিক নির্দেশনা দেয়। তো এগুলো নিয়ে আজকে আমাদের ফোকাস পয়েন্ট আমরা যদি করি, তাহলে এই পরশু নির্বাচনটাকে আপনারা কিভাবে দেখবেন, আমরা কিভাবে দেখব, আমরা কি সেই লক্ষ্যে পৌঁছতে পেরেছি এই নির্বাচনকে সামনে রেখে, কি পারি নাই, নাকি আমাদের লক্ষ্যচ্যুত হয়ে গেছে, সেইগুলো দেখেন। এখন আপনারা বোঝার চেষ্টা করেন, পিপলস মেমোরি ইজ ভেরি শর্ট। 1 বছর আগে যা হয়েছিল, এত রক্তপাত, এখন ওই ছেলেগুলো এসে যদি জিজ্ঞাসা করে, যারা নিহত পরিবার কিংবা যারা আহত, তারা যদি বলে যে আসুন, তারা যদি এই ডাকসু নির্বাচনে যারা নীতিবিদ হয়েছে তাদেরকে ফুলে মালা পড়ায়, তারা কি এই জন্য পড়াবে যে তাদের চোখ ফিরে পাবে, তাদের প্রিয়জনকে ফিরে পাবে? তাদের তো 1 বছরের কোনো বিচারই হলো না। আর যেই জন্য চাকরি, যে জন্য এখানে ক্ষুধা দারিদ্রের বিরুদ্ধে, সেই মৌলিক অধিকারই হলো না। তাহলে এই নির্বাচনটা সেই জাতীয় এবং আন্তর্জাতিক দৃষ্টিকোণ থেকে কি সফলতা হলো কি হলো না? এই নির্বাচন কি কেউ দাবি করেছিল? তাহলে নির্বাচন হলো কি করে? অনেকে বলে এটা একটা ট্রায়াল নির্বাচন, যেটা নাকি আগে না।
তাহলে আমরা যারা এতদিন আলোচনা করেছি যে এই মুহূর্তে যারা নির্বাচন কেন্দ্রিক আন্দোলন করছে কিংবা দাবি করছে, হ্যাঁ, তারা কিন্তু এই গত বছরের জুলাই আগস্ট অভ্যুত্থানের আগ পর্যন্ত তাদের কোনো ভূমিকা ছিল না। গত 16 বছর কিংবা 17 বছর যদি চলেন, তাহলে এই সময় তারা এরকম কোন আপনার মঈনুল ফখরুদ্দিন থেকে শুরু করে পরবর্তীতে হাসিনা শুরু করে এরকম কোন একটা ধর্মঘট বলেন কিংবা হরতাল বলেন, এরকম কোন আন্দোলন তারা করেনি। কেন করেনি? একটা ধারাবাহিকতা চলে আসছে যে দিল্লিকে খুশি করে ক্ষমতায় থাকা এবং ক্ষমতায় যাওয়া, এই বিশেষ করে দুই পরিবার, হ্যাঁ, আওয়ামী লীগের শেখ পরিবার আর ওদিকে বিএনপি আপনার জিয়া রহমান পরিবার, এর মধ্যেই আমরা কিন্তু বেরোতে পারি না। মাঝখানে এরশাদের 9 বছর। তো কাজেই আমরা চিন্তা করি যে এই নির্বাচনের সাথে আমরা কি খুব গর্ব করতে পারি যে এই নির্বাচন আমরা চেয়েছিলাম। এখন এই নির্বাচনের সাথে সাথে আমরা যদি দেখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় আজকে জাতীয় ছাত্র দলের নেতারা তারা প্রেস কনফারেন্স করছে, তারা এই নির্বাচনকে প্রত্যাখ্যান করছে, তারা পুনর্নির্বাচন চেয়েছে, তারা মাঝখানে বাদ দিয়েছে। কারণ তারা অনেক অভিযোগ তুলছে প্রশাসনের হস্তক্ষেপ, তার চুক্তি আর অনেক কিছু আছে ওখানকার যে আপনার কম্পিউটারে যেভাবে করা হয়েছে সেগুলো ম্যানুয়াল হওয়ার জন্য। তো দেখা যাক আজকালকের মধ্যে জানতে পারবো। এখন প্রশ্নটা হলো যে ডাকসু নির্বাচনে কারা এটাকে অগ্রণী ভূমিকা পালন করলো, এবং একটি নির্বাচনের রোড ম্যাপ থাকে যে কতদিন থেকে কখন থেকে তারা নির্বাচনের প্রস্তুতি নিবে, প্রচারণার সময় যাতে সকলে এক সমানভাবে পায়, এবং এখানে অস্ত্র নিয়ন্ত্রিত না হয়। এখানে আইন শৃঙ্খলা বাহিনী মনে হয় পৃথিবীর ইতিহাসে কোনো বিশ্ববিদ্যালয়ে এত আপনার আর্মি মানে আর্মি বলা যায়, বিডিআর, তারা সবাই চারিদিকে পুলিশ ছিল। অর্থাৎ আমরা একটি বিশ্ববিদ্যালয়ে স্বাভাবিক সুস্থভাবে নির্বাচন করতে পারি না। এটাই আমাদের প্রমাণ হলো। তারপর এখানে নির্বাচনে অনেক টাকা বিনিয়োগ হয়েছে। এখানে প্রধান দুইটা দল মানে ধরেন আওয়ামী লীগ নাই, কিন্তু আওয়ামী লীগের যে ভোটার গুলো ছিল, এই প্রশাসন ডাকসু নিয়ে আমরা যদি আলোচনা করি, তারা কি নিরপেক্ষ ছিল কি ছিল না, এগুলো নিয়ে কয়েকটা আলোচনা আমরা অবশ্য করবো। যাই হোক, এখন তার আগে যে এই পরিবেশটা আমরা মাথায় রাখি যে এই ডাকসু নির্বাচনের যে যারা আয়োজক, যে প্রশাসন, তারা কিভাবে বর্তমানে বহাল আছে। দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে ৭১-এর পরে ৭২ আসার পরে ৭৩-এ যে অধ্যাদেশ জারি করা হয় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষকরা রাজনীতি করতে পারবে, সেখানে ভিতরে শিক্ষকরা দলীয়করণের মধ্যে ঢুকে যায়, এবং সেখানে আওয়ামী লীগের মনোনীত যারা ছিল ওখানে সেনেট সিন্ডিকেট সবগুলো ছিল। পরে পরবর্তীতে যারা যারা ক্ষমতায় আসছে, বিশেষ করে আওয়ামী লীগের পরে আপনার এরশাদ আসছে, বিএনপি আসছে, তারা কিন্তু এই বিষয়ে লক্ষ্য করেনি। ব্যাপক দুর্নীতির সাথে এখানে জড়িত হয়ে গেছিল এই বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা এবং এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসন, এবং এখানে লেখাপড়া মান ক্রমান্বয়ে নষ্ট হয়ে থাকলো। এখানে বিভিন্ন মানে হল দখল, চর দখলের মতো হল দখলের চর্চা হতে থাকলো। সাধারণ ছাত্ররা মফস্বল টাউন থেকে আসে, থাকা জায়গা নাই, এবং তাদেরকে বাধ্য করা হতো বিশেষ দলের সাথে সম্পর্ক না রাখলে তারা ওই হলে সিট পাবে না। কারণ এখানে প্রশাসন নিরপেক্ষ থাকে, ভূমিকা পালন করতে পারে না। তো কাজে এখানে প্রশাসনকেই সবসময় একটা পক্ষ অবলম্বন করতে হয়েছে। তো কাজে এইখানে যদি আপনি দেখেন যে সাধারণ ছাত্ররা বিশ্ববিদ্যালয়ের রাজনীতিতে যারা করে, তারা সরকারি দল যখন থাকে তার বিরুদ্ধে একটা সময় যখন নাকি বিরোধিতা করতে না পারে, তখন তারা বাধ্য হয়ে সরকার দলে ছিল। বিশেষ করে হাসিনার 16 বছর এখানে কোনো বিরোধী দলের কোনো ছিল না। এখানে সম্পূর্ণভাবে এই আওয়ামী ছাত্রলীগের তারা একেবারে 100% তারা এখানে নিয়ন্ত্রণ করেছে। সাধারণ ছাত্রদেরকে বাধ্য করছে তাদের মিছিলে যাওয়ার জন্য, যারা পারে নাই তারা হলে থাকে নাই। এবং এখানে শিক্ষক বলেন, ভাইস চ্যান্সেলর বলেন, সিন্ডিকেট বলেন, সেনেট বলেন, সম্পূর্ণ সেটআপটা তাদের ছিল। আমরা দাবি করেছিলাম যে এই নির্বাচনের আগে এই প্রশাসনকে আগে মানে নতুন করে ঢেলে সাজানোর জন্য, কিন্তু দেখা যায় প্রশাসন সে আগের মতোই আছে। এই বর্তমান ভাইস চ্যান্সেলর যিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে আছেন, তাকে নিয়ে অনেক কথা আছে। এখন ভাইরাল হচ্ছে যে তিনি বসে আছেন, তার পিছনে শেখ মুজিবের ছবি। এবং এখানে আপনারা দেখলেন সাজিদ আলম যে ছিল প্রায় 6 বছর ঢাকা বিশ্ববিদ্যালয়ে, সে ছাত্রলীগের হেলমেট বাহিনী হিসাবে বহুত মিছিল মিটিং করছে,
এটা পরে উনি স্বীকারও করছেন, হ্যাঁ আমি 6 বছর ছাত্রলীগ করেছি সরকারি পক্ষে, তা নাহলে হলে থাকতে পারতাম না। এখন একটা প্রধান একটা আন্দোলনের যে একটা পরবর্তীতে যারা নেতৃত্ব আসলো, সে যদি বলে যে আমি বাধ্য একটা সিটের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজনীতি এবং নিজের বিবেকের সাথে আমি আপোষ করেছি, জাতীয় রাজনীতি এবং মানবতার রাজনীতির সাথে আপোষ করছি, সেটাকে আমরা গ্রহণ করতে পারি না। কাজে এখানে দেখা গেছে ছাত্রলীগ নিষিদ্ধ হয়েছে, কিন্তু এই ছাত্রলীগের যারা কর্মকর্তা তাদের বিরুদ্ধে কোনো ডিসিপ্লিনারি অ্যাকশন হয় না। অন্তত পক্ষে ছাত্রলীগ অন্তত মানে 10% চিহ্নিত লোকগুলিকে তাদেরকে যদি বিচারের ব্যবস্থা আনতে পারতো, শিক্ষকদের যদি বিচারের ব্যবস্থা আনতে পারতো, তাহলে আজকে এই অবস্থা হতো না। কাজেই ছাত্রলীগ পরবর্তীতে শিবির লীগ হয়ে গেল, এবং এই ছাত্রলীগ আর শিবির লীগ যদি হয়ে যায়, তাহলে এই শিক্ষকরা প্রশাসন যদি নতুন করে নয়া বোতলে পুরোনো মদের মতো যদি হয়ে যায়, তাদের চাকরি দরকার, তাদের প্রশাসন দরকার। এখন রাষ্ট্রীয় ক্ষমতা কে মানে দখলে আছে, এটা হলো প্রধান দিক। রাষ্ট্রীয় ক্ষমতা যখন নাকি নির্ধারণ হয়ে যায় 3 তারিখে সাধারণ সৈনিকরা, জুনিয়র অফিসাররা গত বছর অগাস্ট মাসে হাসিনার নির্দেশে সাধারণ জনগণের উপরে গুলি চালাতে অস্বীকার করে, তখন এই যে যারা ওয়াকার গংরা যারা নাকি সাধারণ জনগণের উপরে তারা গুলি চালিয়েছিল, যেসব জেনারেলরা এখনো বল বেঁচে আছে, এবং ভারত থেকে আসা যেসব নাকি আর্মি ড্রেস পরে, পুলিশের ড্রেস পরে, মিলিটারি ড্রেস পরে জনগণের আক্রমণ চালায়, সেটা কোনো বিচার আচার হলো না। সবাই দেখেছে যে এখানে তারা পালিয়ে গেছে, হ্যাঁ, এবং তাদেরকে পালিয়ে যেতে সাহায্য করছে, এবং মিডিয়া সেই আগের মিডিয়াই। তো কাজেই কাশিম বাজারের কুটির যে ষড়যন্ত্র হয়েছিল, সেটা কার নেতৃত্বে? এই যে ওয়াকারের নেতৃত্বে। ওয়াকার কার মনোনীত? হাসিনার তার কাজিন, অর্থাৎ তার বলে দেওয়াই। এবং সেই যে আমরা বলি 2008-এর যে 17 এপ্রিলের যে MOU স্বাক্ষরিত হয়েছিল, যে বাংলাদেশের সমস্ত আর্মির যারা সিনিয়র হবে তাদের প্রমোশন থেকে শুরু করে তাদের সবকিছুই ভারত নিয়ন্ত্রণ করবে, এবং ভারতের রর সাথে আনুগত্য প্রকাশ না করলে কারো প্রমোশন হবে না। এই সমস্ত কথা বাদ দিয়ে যদি আমরা দেখি, সেদিন এই আন্দোলনের সে ফসল, আন্দোলন ফসল যারা ওয়াকার নিয়ে নিল, এবং ওয়াকারের সাথে যারা পাওয়ার শেয়ার করলো, সেখানে কারা কারা ছিল? এখন শিক্ষকদের মধ্যে ধরেন আসিফ নজরুল, তারপর এখানে কয়েকজন ছাত্রদের 158 জনের মধ্যে মাত্র কয়েকজনকে নিয়ে তারা তারা মন্ত্রিত্ব দিল, এবং সেখানে বুঝে হোক না বুঝে হোক তারা ইউনূস সাহেবকে দিল, এবং বুকে পাথর রেখে আপনার ওয়াকারটা মেনে নিল। কিন্তু এখানে দেখুন যে বিষয়, যে এই ওয়াকার সবচেয়ে প্রথম যে কাজটি করলো, এটা গ্যাজেট নোটিফিকেশন হওয়া যে জামাতকে নিষিদ্ধ ঘোষণা করা হলো, সেটাকে সে প্রত্যাহার করে নিল। তাহলে 72 ঘন্টার আগে, অর্থাৎ 1 জানুয়ারিতে এটাকে নিষিদ্ধ করেছিল। এতদিন কিছু হইলেই রাজাকার ট্যাগ দেওয়া, কিছু হইলেই রাজাকার ট্যাগ দেওয়া। দেখেন সাধারণ ছাত্ররা যখন নাকি কোটা বিরোধী আন্দোলন করছে ঢাকা বিশ্ববিদ্যালয়ে, তো তখন ওখানে সাংবাদিকের প্রশ্নের জবাবে শেখ হাসিনা বলেছিল যে মুক্তিযুদ্ধের নাতিপুতিরা এই কোটা পাবে না, হ্যাঁ, তো অধিকার, কোটার অধিকার পাবে না, তো রাজাকারের নাতিপুতিরা পাবে কিনা। এই যে তারা মুক্তিযুদ্ধ আর রাজাকারকে সামনে নিয়ে আসলো। অর্থাৎ হাসিনার বিরোধিতা করলে, ভারতের বিরোধিতা করলে, আপনি যত বড়ই আপনি দেশপ্রেমিক, যত বড়ই আপনি মুক্তিযুদ্ধ না কেন, আপনাকে রাজাকার ট্যাগ দিয়ে দেওয়া হবে। তখন কোন স্লোগান ছিল, হ্যাঁ, যে আমি কে তুমি কে, হ্যাঁ, রাজাকার রাজাকার, সবাই স্লোগান ধরলো। কে বলেছে? কে বলেছে? স্বৈরাচার স্বৈরাচার, অর্থাৎ হাসিনাকে বলছে। হাসিনা তাদেরকে বলেছে, তারা নিজেদেরকে রাজাকার দাবি করেনি। তারপরে পরে 2টা লাইন বলেছে, চাইতে এলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। দেখেন এই 2টাকে ফাঁকে 2 ভাবে প্রচার করা হয়েছে। সত্যিকার যারা নাকি জামাত শিবির করে, তারা প্রচার করে বেড়াচ্ছে এইখানে পিনাকি সহ এরা অনেক, দেখেন 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 এরা তো জামাত শিবিরের লোকই, এর সাধারণ ছাত্র লোক জামাত শিবিরে চাইছে, আর বাকি কেউ দেখায় না। এবং দেখায় ফেসবুক অনেক দেখায় বলছে। এখন তারা গর্ববোধ করে, তারা 71কে ডিজোন করে, কে মুক্তিযুদ্ধ ভুল হয়েছিল। তাহলে এই যে পাতানো খেলা, জাতিকে বিভক্ত করা, তাহলে শেখ মুজিব জেনারেল অ্যামনেস্টি ঘোষণা করে দিয়েছিল, সেটা তো সবাই মেনেই নিয়েছিল। শুধু যারা যারা রাজাকার একটা পেশাগত যারা একটা বাহিনী ছিল এখানে, যারা নাকি তাদের সাথে সহায়তা করছিল, সাহায্যকারী, রাজাকার তো ভালো শব্দ, হ্যাঁ, যারা নাকি সহায়তা করে, এটা ইসলামের একটা শব্দ আছে আরবে, যে যারা সাহায্য করছিল তাদেরকে রাজাকার বলা হতো। তো সেইটাকে তারা অপপ্রয়োগ করার কারণে
এই শব্দটা নেগেটিভ হয়ে গেছে। তো কাজেই তো ওখানে মুসলিম লীগ ছিল, জামাত ইসলামী ছিল, নিজাম ইসলাম ছিল, যারা নাকি পাকিস্তানের তৎকালীন সরকারকে সহযোগিতা করেছিল। তো যার কারণে এটা নেগেটিভ অর্থ হয়েছে। তো আজকে আমরা যদি আবার ৭১-এ ফিরে যাই, যে মুক্তিযুদ্ধের একক দাবিদার, হ্যাঁ আওয়ামী লীগের অনেকেই মুক্তিযুদ্ধ করেছে কিংবা মুক্তিযুদ্ধের বিচার করছে, কিন্তু আওয়ামী লীগের নেতৃস্থানে কেউ করে নাই। পৃথিবীর ইতিহাসে যে মুক্তিযুদ্ধ করে নাই, যে নাকি শত্রুপক্ষে তৎকালীন যদি বলা হয় যে পাকিস্তান শত্রুপক্ষ ছিল, পাকিস্তানের প্রধানমন্ত্রী চেয়েছিল, যে নাকি যে প্রধান সেনাপতি সর্বাধিক দাবি করে কিংবা তার দলের দাবি করে, সে সবচেয়ে প্রথম আগে আত্মসমর্পণ করেছিল। এরকম কোন ইতিহাস আমরা পেয়েছি কোথাও পৃথিবীতে? পাই নাই। কিন্তু পরেই তাকে এই বিজয়ের মুকুট তারই মাথায় পরানো হলো। তো ঠিক তেমনি ভাবে আজকে যখন নাকি আমরা দেখলাম যে আমাদের বিজয় ছিনতাই হয়ে গেল না, যার অরোরা আমাদের মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল ওসমানী, হ্যাঁ তার কাছে সারেন্ডার করার কথা ছিল, তাকে বাদ দিয়ে তারা মানে বাধ্য করা হলো যে মুক্তিযোদ্ধা অন্যান্যদেরকে বাদ দিয়ে সে ক্ষমতা নিয়ে নিল এবং মিলিটারি গভর্নর হিসাবে সে থাকলো জেনারেল অরোরা। শেখ মুজিব আসার আগ পর্যন্ত চারপাশে তাজউদ্দিনরা বসে থাকতো, সে অর্ডার করতো। তো কাজে সেইগুলো দেখার পরে মানুষ দেখলো যে আমরা জীবন দিলাম, সংগ্রাম করলাম, আমাদের এটা হাইজ্যাক হলো, আমরা পিন্ডির থেকে মুক্তি চেয়েছি, এখন আমরা দিল্লির দাসত্ব শৃঙ্খলা আবদ্ধ হলাম। তো এই যে ক্ষোভ, এই যে সংগ্রাম শুরু হলো আবার নতুন করে, সেটারই ৫৩-৫৪ বছর লেগেছে এই জায়গায় আসছে। এই প্রথম ভারতের পরাজয় হয়েছে, মানুষ দেখেছে। এই অকাতরে সাধারণ ছাত্রদের নিপীড়নের সাথে সংহতি প্রকাশ করতে যে এখানে ঢাকা শহরে শুধু রিক্সা চালকই ২০-২২ জন আত্মহত্যা দিয়েছে, এটাকে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় বন্ধ করে দিয়েছে। এবং সবচেয়ে প্রথম লিবারেট হয়েছে আপনার জাহাঙ্গীরনগর সাধারণ জনগণ এসে। এটাকে যদি কোনো একটা বিশেষ একটা চক্রের কয়েকটা লোকের যদি সফলতা হয় তাহলে ভুল। কাজেই বলতে হবে যে কাশিম বাজারের কুটির ষড়যন্ত্রের সাথে যারা জড়িত ছিল, এই যে ওয়াকারের সাথে যারা বসছে, তারা সবাই এটার সাথে কম আর বেশি দায়িত্ব পালন করবে। কেন জামাত ইসলামী এটার প্রথম বেনিফিশিয়ারি হয়ে, কেন জামাতকে সামনে আনাতে এখন আবার ভারত আড়াল করে ফেললো? আওয়ামী প্রেতাত্মারা যারা আছে, আওয়ামী ভারতীয় ফ্যাসিস্ট বাম যারা ছিল, যারা নাকি 47 কে পাকিস্তানকে এটাকে মেনে নিতে পারে নাই, তারা মনে করে বৃহৎ ভারত কিংবা ব্রিটিশ ইন্ডিয়ার পরে তারা এক রাখতে চেয়েছিল, সেখানে চেয়েছিল তারা ভারতীয় হিন্দুত্ববাদী এক শ্রেণীর কমিউনিস্টরা চেয়েছিল যে এটা পাকিস্তানে তো না হোক। এরপর 71-এও তাদের আকাঙ্ক্ষা ছিল যে এটা যেন ভারতের সাথে বিলীন হয়ে যাক। তো কাজেই ভারতীয় হিন্দুত্ববাদী যে রাজনীতিটা ধর্ম বিভক্ত নামে আস্তে 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 সামনে চলে আসলো। এই মোদী আসার পরে চরম হিন্দুত্ববাদী, কিন্তু তাদের সংবিধান আছে ধর্মনিরপেক্ষ। তো সেই কারণেই এরা এই আওয়ামী বুদ্ধিজীবীরা, এই যে শেখ ইসলাম চৌধুরী সহ এরা অনেকেই হিন্দুত্ববাদের যে ভারতে নিষ্পেষণ হয়েছে মুসলমানদের বিরুদ্ধে, কাশ্মীরে বাবরি মসজিদ থেকে শুরু করে তারা তাসলিমা নাসরিনকে নিয়ে খুব নাচানাচি করছে, কিন্তু নিজ দেশে এখানে দাড়ি টুপি ইয়াং ছেলেদেরকে যারা নামাজ পড়ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবাই, তাদেরকে জামাত ট্যাগ দিয়ে তাদের অত্যাচার করছে, নিপীড়ন করছে। তারা তো জামাত করে না। এবং এইখানে দেখানোর বিষয়টা, এখানে দুই দিকে বেনিফিট নিছে। একদিকে জামাতের যে চক্র, যেটা নাকি এরা সবসময় সব দিকে থাকে, তারা এরশাদের সাথে ছিল, তারা পরবর্তীতে হাসিনার সাথে ছিল, এখন আপনি দেখেন এখন যারা ওয়াকারের সাথে আছে। এখন এখানে জামাতের যে আমির ডক্টর শফিক রহমান বলছে যে মাফ করে দিলাম, আওয়ামী লীগের মাফ করে দিলাম, ভারতের সাথে সম্পর্ক রাখতে হবে, হ্যাঁ এইসব কথা ফ্যাসিবাদ বলা যাবে না। মানুষ সেটা আশা করে নাই, কারণ সে জানে যে ওয়াকারের প্রতি সে কৃতজ্ঞ। এইভাবে আবার ডিভিশন হয়ে আসলো। তো সেটারই প্রতিফলন ডাকসু নির্বাচন হয়েছে কমার বেশি দেখেন। তারপর আপনি দেখেন এই 158 জনের থেকে যেসব ছাত্র নেতারা জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি এবং চিটগং ইউনিভার্সিটি আরো অনেক কয়েক ইউনিভার্সিটিটা প্রেস কনফারেন্স করে এই সমন্বয়কারীদের সাথে তারা সমাবেশ করছে। যে প্রধান 6 জন সমন্বয়কারী যে প্রথমে হাসিনা তারা গ্রেপ্তার হয়ে তারা যখন নাকি তারা মুসলেকা দিয়ে তারা আন্দোলন প্রত্যাহার করে নিল, হারুনের ভাতের হোটেল থেকে বলা হলো, হ্যাঁ পরে যখন নাকি আরেকটা গ্রুপ তারা আন্দোলন চলবে, তখন তাদের ভূমিকা থাকবে, তাদেরকে ছেড়ে দিতে বাধ্য হলো।
তো কাজেই এই আন্দোলনে উচিত ছিল 158 জন সবাইকে নিয়ে বসা। আমি টকশোতে বিভিন্ন ভিডিওতে বলেছি, আমার লেখনীতে বলেছি, সে সময় আমরা তখন প্রবাসী সরকারের সময় আমরা এটা বলেছি যে এখন উচিত হলো যে এটাকে আমরা সংহতি পরিষদ, তারা পার্লামেন্টে দখল করে নিয়েছে, ওখানে তারা রাষ্ট্র পরিচালনা করবে। আমরা যারা দীর্ঘদিন ছাত্র রাজনীতির মধ্যে জাতীয় রাজনীতির সাথে সম্পৃক্ত হয়েছি, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিংবা মার্কিন সাম্রাজ্যবাদের প্রভাব মুক্ত থেকে আমরা স্বাধীন সার্বভৌম বাংলাদেশকে আমরা দেখতে চেয়েছিলাম, এদেশের কৃষক শ্রমিক মেহনতি মানুষের মৌলিক অধিকারগুলো বাস্তবায়ন করতে দিতেছিলাম। এই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে হয়তো একটি আকাঙ্ক্ষিত সরকার গঠন করতে পারবো, কিন্তু সেটা হতে পারলো না। কেন হতে পারলো না? সেখান থেকেই মানুষ যেখানে আচার খায় সেখান থেকে আলোচনা শুরু করতে হবে, সেখান থেকে দাঁড়াতে হবে। তো কাজেই এইটা কেন ব্যর্থ হলো? এই এনসিপি তৈরি করলো, তাদেরকে দিকে এদেরকে কিংস পার্টি বানায়, চাঁদাবাজ বানায় দিল। মোহাম্মদ ইউনূসের প্রতি মানুষের যে বিশ্বাস, যে প্রত্যাশা ছিল, সেই প্রত্যাশা এখন আমরা যদি চিন্তা করি আমরা সেখান থেকে প্রতারিত হয়েছি। তো কাজেই এখন তড়িঘড়ি করে জাতীয় নির্বাচন, তার আগে এই ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন, এরপর জাহাঙ্গীরনগর নির্বাচন, এরপর আঞ্চলিক যেসব নাকি যে নির্বাচনগুলো যে হয় স্থানীয় নির্বাচন, এগুলো করে করে সবাই নিয়ে তারপর ধীরে সুস্থ, তারপর নির্বাচন পিআর সিদ্ধার নাকি সিস্টেম অনেক ভাবে, অর্থাৎ আলোচনা হয়ে গেছে ভাগ বটরা নির্বাচন, মাফিয়াতন্ত্রের নির্বাচন, কালো টাকা দিয়ে মার্কা কেনা বেচা নির্বাচন, যুবরাজদের নির্বাচন। তো মানুষ এই জন্য জীবন দেয় নাই। কাজেই প্রচারে মানুষের এক ধরনের প্রতিক্রিয়া হয়। এই মাফিয়াতান্ত্রিক গাইবালিয়ানের প্রচার যন্ত্রগুলো হাসিনা সব তারা বহাল তবিত আছে। এই সেক্রেটারিয়েতে কয়েক শত সেক্রেটারিয়েট সব তাদেরই আছে, সেখানে আপনার বিচার ব্যবস্থায় তারা আছে। তাহলে আমাদের এই বিপ্লব কি লক্ষ্যচ্যুত হলো? কাজেই ডাকসু নির্বাচনের সাথে এই আলোচনা কি আমরা করবো না? এখন এই আলোচনা হারিয়ে যেতে বসেছে। কাজেই এখন আমি আরেকটু যেটা নাকি শুরু করেছিলাম মাঝখানে, সেই কথাগুলো টেনে এটা সম্পর্কিত করতে চাচ্ছি। সেটা হলো যে ৭২-এ যখন নাকি ডাকসু নির্বাচন হলো, মনে করছিল মুক্তিযুদ্ধের পথ ভিতর দিয়ে আমরা একটা অর্জন করেছি, তো এখন তো বোধহয় নির্বাচনটা হবে। নির্বাচন তো যারা মুক্তিযুদ্ধের দাবিদার, এককভাবে মুক্তিযুদ্ধ করছে বাংলা ভাষা নিয়ে, এবং বিভিন্ন প্রগতিশীল বিপ্লবী বা কমরেড সিরাজ সবাই, যাদের দল ছিল না, সমগ্র বাংলাদেশের এক পক্ষ ছিল। তো সেখানে প্রথম যে নির্বাচন হলো ৭২ সনে, সেই নির্বাচনে ছাত্র ইউনিয়ন মুর্তজা ইসলাম সেলিম বিপুল ভোটে জয়লাভ করে। কিন্তু ছাত্রলীগ, তখন ছাত্রলীগ এক ছিল, তারা কিন্তু পরাজয় বরণ করে। তার কারণ সাধারণ ছাত্ররা বুঝতে পেরেছে যে এই আওয়ামী লীগের যেসব নেতারা দিল্লিতে বসে বিলাসবহুল জীবন যাপন করেছে এবং তাদের কোনো ম্যান্ডেট ছিল না। ৭০ নির্বাচন হইল লিগেল ফ্রেম ওয়ার্কের ভিত্তিতে, অর্থাৎ লিগেল ফ্রেম সুবিশ লেখা ছিল কোরআন এবং সুন্নাহর পরিপন্থী কোনো সংবিধান রচনা করা হবে না। ওটা ছিল পাকিস্তানের সংবিধান রচনা করার জন্য ৭০ নির্বাচন। কাজে ওই তারাই যখন ক্ষমতা দখল করে, তারাই যখন একটা ঘোষণার মধ্য দিয়ে করে, তো সেটা নিয়ে মাওলানা ভাসানী সহ অনেকেই বলছে আমরা এটাকে অস্বীকার করেছেন না, তাদের এটা রাইট নাই। কাজেই সংবিধান সভা হতে হবে, সংবিধান নির্বাচন হতে হবে, এবং একটি জাতীয় সরকার হওয়ার কথা ছিল, সেটাও হয় নাই। কাজেই মুক্তিযুদ্ধ করছিল মুক্তিযোদ্ধারা, ক্ষমতা দখল করলো আওয়ামী ভারতীয় যোদ্ধারা, সো কল্ড মুক্তিযোদ্ধা, এবং বাইরে হলো যেটা পাকিস্তান, ভারত পাকিস্তান যুদ্ধ, মুক্তিযুদ্ধের নামকরণটা শেষ হয়ে গেল। কাজেই জয় হিন্দের সাথে মিলে জয় বাংলা স্লোগানগুলো সামনে নিয়ে আসলো। আচ্ছা, ৭১-এর মধ্যে কেউ নারায়ে তাকবীর আল্লাহু আকবার করে জীবন দিয়েছে, কেউ জয় বাংলা বলেছে, যেটা নিয়ে তখন তেমন কিছু ছিল না। কিন্তু পরবর্তীতে যখন নাকি দেখলো যে এই দেশের সমস্ত সম্পদ গুলো সব ইন্ডিয়া নিয়ে গেল, পাকিস্তানে ফেলে রাখা অস্ত্র সব নিয়ে গেল, এদেশের বুদ্ধিজীবী হত্যার পিছনে যেটা নাকি ১৬ ডিসেম্বর ৭১ পরে সংগৃহীত হয়েছে, দোষ চাপায় দলে সব পাকিস্তানি করছে, এবং এখানে যেখানে মুসলিম নামগুলো ছিল সেই মুসলিম নামগুলো মুছে ফেলা। তখনই বুঝতে পারলো যে আমরা যে অখণ্ড ভারতের যে চেহারাটা, যেটা নাকি নেহেরু বল্লভভাই প্যাটেলরা দেখেছিল, সেটারই একটা লক্ষ্য দিকে তাদের নীল নকশার একটা রূপান্তর। তো কাজেই আমরা তাৎক্ষণিকভাবে হুজুকে একটা বিপ্লব, একটা মুক্তিযুদ্ধ শেষ করে ফেললাম। হ্যাঁ, শুরু না হাতেই শেষ হয়ে গেল। পৃথিবীর ইতিহাসে দেখেন তো কি 14 বছর লাগলো দেখতাম পরে, আমরা শুরু না করতে শেষ হয়ে গেলাম। তো কাজে এই আন্দোলনটাও শুরু হয়েছে, শেষ হয় নাই। তো কাজেই মাঝপথে না একেবারে থামায় দেওয়া হলো। তো যাদের এই ছাত্রদের যে ৩রা অগাস্ট ২৪ সালে যে ৩-৯ দাবির মধ্যে প্রথম ৩টা দাবির মধ্যে প্রথম দাবি ছিল হাসিনা শুধু ক্ষমা চাবে, হাসিনা পদত্যাগও চাইনি তারা।
এবং তারপরে কয়েকটা বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ তাদের ভিসি কে অপসারণ এবং কয়েকটা মন্ত্রীর অপসারণ চেয়েছে। কখন চেয়েছে? যখনই 3 তারিখ সিদ্ধান্ত হয়ে যায় যে এখন আর সিপাহীরা এবং জুনিয়র অফিসাররা হাসিনার কথা শুনবে না, তো ওখানে একটা ভাগ হয়ে গেল। সেদিন যদি ওয়াকার যদি তাদের কথা না শুনতো, ওয়াকারকে ফেলে দিতে চলে আসতো। এই জন্য ওয়াকার অভিনয় করলো এবং সেই কারণেই জাতিকে বিভক্ত করার জন্য ডেকে নিয়ে আসা হইলো আপনার জামাতকে। এবং জামাতের যে আপনারা দেখেছেন হাজার হাজার কোটি টাকা সৌদি আরব থেকে পেয়েছে, বিভিন্ন পেয়েছে, তাদের একটা নেটওয়ার্ক আছে এবং তাদের একটা মিলিটেন্ট বাহিনী যেটাকে বলা হয়। এখানে দুইটাই মিলিটেন্ট সংগঠন আছে, একটা হলো জামাত, একটা সময় সিবিবি ছিল। এরা আর্মিতে যেমন মনে করেন প্রায় 23 কোটি জনসংখ্যার মধ্যে 3.5 লক্ষ স্ট্রেংথ, মিলিটেন্ট বলেই 23 কোটিকে কন্ট্রোল করতে পারে। নিরস্ত্র জনগণ সাথে সশস্ত্র জনগণের যদি সংগ্রাম হয়, যুদ্ধ হয়, যারা সশস্ত্র তারাই জিতবে। তো কাজেই আরেকটি সশস্ত্র অভ্যুত্থানের দিকে যাওয়ার আগেই তারা এটাকে থামিয়ে দিয়েছিল। কাজেই এখানে খুব সুকৌশলী ভাবে তারা ভাগ করলো। এখন মানুষ এখন বুঝতেই পারছে যে এখানে দুইটাই প্রধান দ্বন্দ্ব। রাষ্ট্রীয় ক্ষমতায় যিনি আছেন উপর থেকে, সেখানে একজন ওয়াকার আর জামাত, আর এটার সাথে জাতীয় পার্টি তো ওরা আছেই। আর বিএনপি কে এরকম একটা ধারণা কারণ হলো ফখরুল আলমগীর এটার সাথে ছিল। তো এখন তারা সবাই ঠিক করে নিল ফখরুল আলমগীর এবং এরা যারা আছে ভারতের সাথে সহযোগিতা করেই তারা ক্ষমতাতে চায়। তারা আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চায় না, জামাতও চাই না। তো এতে কি হলো, মানুষের ভিতরে আবার হতাশা চলে আসলো, যার কারণে এই করতে 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 আজকে 1 বছর আমরা পার করে দিলাম। আর ওদিকে কি করলো, সমস্ত প্রশাসনে আওয়ামী লীগের কিছু বাদ দিয়ে তারা মানে সব জায়গায় আপনার জামাত এবং বিএনপি লোকরা বিস্তার, কোথাও কোথাও জামাতরা বেশি সিট মানে প্রশাসনে পেয়েছে, জায়গা করে নিতে পেরেছে, কিছু কিছু জায়গায় বিএনপি পেয়েছে। এবং পুলিশ যেহেতু নিষ্ক্রিয়, পুলিশ নাই, অনেকে পালিয়ে গেছে, যারা ভারতে পালিয়ে গেছে সবাই পালিয়ে গেছে। তো সব জায়গায় চাঁদাবাজির মহড়া হলো। তো একদিকে বিএনপি কে চিত্রায়িত করা হলো এরা হলো নতুন চাঁদাবাজ। এই একটা সময় ধরে আপনার যেখানে ওয়াকার মিনিস্ট্রিয়াল পাওয়ার নিয়ে বসে রয়েছে, এদের উৎসাহিত করে দিচ্ছে। এখন মানুষের নিরাপত্তা নিয়ে মানুষ শঙ্কার মধ্যে আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় নির্বাচন কেন্দ্র নিয়ে এটাই আশঙ্কা করছে। আচ্ছা, তাহলে এইগুলো আমরা দেখি যে 72-এ যখন ডাকসু নির্বাচন হলো সেখানে জিতে গেল, ঠিক আছে। কিন্তু ওই ডাকসু নির্বাচন মুজাহিদ হোসেন সেলিমের কথাটা যদি আমরা বলি, সে কি পেরেছিল আওয়ামী লীগের সে সময় বিরোধিতা করতে? না, পারে নাই। শুধু একটা ঘটনা দিয়েই সেই মুজাহিদ হোসেন সেলিমের চরিত্রটা আপনারা বুঝতে পারবেন। তো তখন একটা ভিয়েতনাম দিবস উপলক্ষে করে আমেরিকা ছিল, তো ওখানে একটা মিছিল করতে যে সেখানে আপনার কয়েকটা ছাত্র নিহত হয়। এটার প্রতিবাদ করতে যে বাংলাদেশের প্রথম একটা শান্তিপূর্ণ মিছিল উপরে তৎকালীন আওয়ামী লীগের যে নিপীড়ন হয় সেটার উপরে সাধারণ ছাত্ররা ক্ষুব্ধ হয়ে এই সেম ঢাকা অফিস এসে তারা বলে আজ থেকে শেখ মুজিবের নামে বঙ্গবন্ধু শব্দটা ব্যবহার করা হবে না এবং তার যে আজীবন সদস্যপদ ছিল শেখ মুজিবের ডাকসুর, সেটাকে তারা ছিঁড়ে ফেলে দেয়। এই তো তারা সবক বিরোধী ভূমিকা পালন করতেছে, সহজ কথা বলছে। হ্যাঁ, নব সরকারের যে সাধারণ ছাত্রদের উপর নিপীড়ন হয়েছে তার বিরুদ্ধে বলছে। কিন্তু 24 ঘন্টার মধ্যে এই মুজাহিদুল সেলিম তার মুখোশ চেঞ্জ করে ফেলে। যখন শেখ মুজিব এসে তাকে ধমক দেয়, পরে সে শেখ মুজিবের হাস্যোজ্জ্বল ছবি এবং সেটা প্রত্যাহার করে নেয়। তারপরে আপনার দ্বিতীয় ডাকসু নির্বাচন হলো আপনার 73 সনে, পরের বছরে। সেই নির্বাচনটা কি হলো, সেখানে আফওয়া মাহবুবুল হক জাসদ ছাত্রলীগের সেই বিপুল ভোটে জয় লাভ করছে। তখন ছাত্রলীগের ভরাডুবির আশঙ্কা করে তো সেখানে ডাকসু ব্যালট বক্স হাইজ্যাক করা হলো। কিভাবে হাইজ্যাক করলো, পুরো ঢাকা বিশ্ববিদ্যালয় বেঞ্চ সুইচ বন্ধ করে দিয়ে, এটা শেখ কামাল নেতৃত্ব হয়েছে। আমি নিজে শফিউল আলম প্রধানের নেতৃত্বে শুনছি, কারণ শফিউল আলম প্রধান ছিল ছাত্রলীগের 73-এর আপনার জেনারেল সেক্রেটারি। পরবর্তীতে ধরেন 74-এর সিভিল মার্ডার পরে উনি জেলে গেলেন, 78-এ বের হয়ে আসলেন, সেটা আরেকটা আলোচনা। তখন উনি ভারত বিরোধী এবং প্রগতিশীল রাজনীতির কথা বলেছেন। এখন
তার মুখ থেকে আমি এই জন্য শুনেছি, উনি তো রুলিং পার্টিতে ছিলেন তখন, ছাত্র ইউনিয়ন আর ছাত্রলীগ এখানে একটা যৌথ প্যানেল দিয়েছিল। তো সেখানে যৌথ প্যানেলে যখন ব্যালট বাক্স হাইজ্যাক করা হয়, মোজাল্লেম সেলিমকে আমরা অনেকবার জিজ্ঞাসা করেছিলাম। আমাদের শামসুজ্জামান মিলন ভাই ছাত্র নেতা ছিলেন, একবার মোজাল্লেম সেলিমকে জিজ্ঞাসা করেছে একটা মিটিং এর মধ্যে, উনি উত্তর দিতে পারেননি, থতমত হয়ে গেছে। কে বলেন যে ৭৩ সালে ডাকসু ব্যালট কারা হাইজ্যাক করছিল? ওই যে নির্বাচনটা বাতিল হয়ে গেল, আর হয় নাই, তারপর 79-এ 6 বছর পরে হয়েছিল। তো সেখানে ইতিহাস আমরা জানি যে জাসদ তখন বিরোধী দল হিসাবে সামনে আসে, কিন্তু এখন প্রশ্ন, তখন জাসদ কি সত্যিকারের বিরোধী দল ছিল? জাসদকে যারা রাজনৈতিক সত্য ছিল খুব তাড়াতাড়ি তারা বলছিল এটা ভারতীয় পঞ্চম বাহিনী। নেতৃবৃন্দ সাধারণ ছাত্রদেরকে যারা নাকি মুক্তিযুদ্ধ ফেরত, তাদেরকে বুঝাইছে যে আমাদের লক্ষ্য বৈজ্ঞানিক সমাজতন্ত্র এবং ভারত বিরোধীতে মেজর জলিলকে জাসদের সভাপতি রাখছে। তো তখন তারা সবাই মনে করছিল যে এটা বোধহয় সত্যিকারের ভারত বিরোধী। নেতারা জানে যে ভারত বিরোধিতার কথা বলে, সমাজতন্ত্রের কথা বলে মানুষকে, ছাত্রদেরকে প্রতারণা করা যায়, তাই হয়েছিল। তো এইভাবেই এই পাতানো বিরোধী দল, এখনো যদি আপনি দেখেন যে পাতানো বিরোধী দল, যদি আমি বলি, আজকে হয়তো অনেকেই আমার সম্পর্কে ভিন্ন প্রশ্ন করবেন যে এখানে যারা নতুন করে মানুষকে বোকা বানানোর জন্য যখন যেমন তখন দেব, ফাঁসি চাই বলে দিল্লি মঞ্চ, যেটা নাকি গণজাগরণ মঞ্চ তারা বলে, এটা দিল্লি মঞ্চ আমি বলে এসেছে। সেখান থেকে গোলাম আজম সহ সকলে ফাঁসি চেয়েছে বলে প্যারিসে আসার পরে এখানে কতগুলো সে একটা সিইও ছিল একটা ওষুধ কোম্পানির, তাতে ৩00-৪০০ শিশু মারা যায়। সেখানে এসে পিনাকি ভট্টাচার্য প্যারিসে এসে এখানে রাজনৈতিক আশ্রয় পায়, হাসিনার বিরুদ্ধে কথা বলে, হাসিনার পক্ষের লোক হয়ে, ভারতের পক্ষের লোক হয়ে ওখান থেকে এসে এখানে এটা পেয়ে গেলেন। কারণ ঘাড়ে চললেন কোথায়? কার? শিবিরের ঘাড়ে চললেন, জামাতের ঘাড়ে চললেন, এবং বিএনপির সাথেও উনি হাত রাখলেন। উনি দেখলাম যে ডাকসু নির্বাচনে ওনার মন্তব্য, প্রতিক্রিয়া কি, উনি বললেন যে আগামীতে জামাত আসবে ক্ষমতায়। এই যে উস্কা যাওয়া, কে আসবে না আসবে সেটা তো নির্বাচনের কেন্দ্রিক আলোচনাই আমরা করতে যাচ্ছি না। তো কাছে এইভাবে যে একটি পাতানো বিরোধী দল হলো, কাজে সাধারণ যে শিবির করে তারা হয়তো, তারা বাবা হয়তো তার জন্ম নেয় নাই, তারা তো বলতে পারে ভাই আমি মুসলমান, আমি মুসলমান হিসাবে আমরা করছি। মুসলমান হিসাবে একসময় মুসলিম ছাত্রলীগও ছিল, খুব মডারেট। এখন তারা বুঝে হোক না বুঝে হোক, তারা শিবির যদি করে, তাদেরকে আমি বলতে পারি যে তুই রাজাকার ছিলি, তোর বাপ রাজাকার ছিল, আমরা তো ছিলামই না। এই যে কাউকে ট্যাগ দেওয়া, মানে খুব সহজভাবে জাতিকে বিভক্ত করা, মুক্তিযুদ্ধের পক্ষে, মুক্তিযুদ্ধের বিপক্ষে, অর্থাৎ দিল্লি আর ইন্ডিয়া। কাজে মুক্তিযুদ্ধের পক্ষে বললেই মনে হবে যে সব দিল্লি কেন্দ্রিক, মুক্তিযুদ্ধের বিপক্ষে হইলেই মনে হবে পিন্ডি কেন্দ্রিক। কিন্তু বাংলাদেশের দালাল যেটা জ্যাকব মিল্টন বলে যে আমি পিন্ডি দিল্লি বুঝি না, আমি আমার দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এদেশের রাজনীতি করি, এদেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য আমি রাজনীতি করি। তো সে আলোচনাটা আসা উচিত ছিল, কিন্তু এইভাবে জাতিকে বারবার ভাগ করা হয়। কাজে শাসক শ্রেণীরা যারা মন্ত্রী এমপি হতে চায়, যারা ব্যবসা বাণিজ্য করতে চায়, ধনিক শ্রেণীর রাজনীতি করে, তাদের খুব তাড়াতাড়ি আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় যে এস এম আলম যে ইসলামিক ব্যাংক নিয়ে গেছিল জামাতদের, ওটা আবার তারা কিন্তু দখল করে ফেলে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ 16টা সহ তারা জামাতরা দখল করে ফেলে। সেই প্রশাসনকে ঢেলে না সাজানো পর্যন্ত আমরা সকল ধরনের নির্বাচন বিরোধিতা করেছিলাম, কে কার কথা শুনে। এনসিপিও তারা করছে, এবং বৈষম্য ছাত্র আন্দোলনের আমি নাই এখন। কাজেই যদি ডাকসু নির্বাচনকে মনে করি যে দেশের রাজনীতি পরিবর্তন হয়ে গেছে, এটা ভুল। আবার ধর্মকেন্দ্রিক রাজনীতি, মাওলানা ভাসানী বারবার বলেছিলেন যে দল এবং ধর্ম একসাথে মিলাইও না। এই পুরা পাকিস্তান আমলেই পিন্ডির রাজনীতিটা ছিল, যে পূর্ব পাকিস্তানের জন্য বলছিল ইসলাম খাতরে মে হ্যাঁ, এখানে প্রগতিশীল কিছু বললেই বলে যে এখানে ইসলাম বিরোধী কথা বলছে, তাদেরকে জেলে ঢুকাও। আর তৎকালীন পশ্চিম পাকিস্তানে যারা নাকি শাসক গোষ্ঠী করতো, তারা বলতো, তাদের বোঝানোর জন্য বলতো যে ইন্ডিয়া হামারা দুশ্মন হ্যাঁ। তো ওখানের জন্য হলো ব্রিটিশ বিরোধী, ব্রিটিশের পরেই মুসলিম লীগ এবং কংগ্রেসের মধ্য দিয়ে যখন নাকি দুইটা রাষ্ট্রকে একে অন্যের বিরুদ্ধে লেলায় দিয়ে তারা চলে গেল, তার কাজেই পাকিস্তানের অস্ত্র কিনে পশ্চিমা দেশ থেকে, ব্রিটিশ, মার্কিন, ওদের থেকে পাকিস্তানও কিনে, দিল্লিও কিনে।
অথচ এই দুই দেশের মানুষের অন্ন বস্ত্র চিকিৎসা বাঁচানোর অধিকার নাই। বাংলাদেশ হওয়ার পরও তাই চলতেছে, বাংলাদেশে আর্মিও ভাড়াটিয়া খাটে। তো কাজে বুদ্ধিবৃত্তির রাজনীতিটা যদি ওই জায়গায় না যায়, যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র একটা বেকার উৎপাদনের কারখানা, আমি অনেক আগে কবিতা লিখছিলাম, সেটা প্রায় 77 সালে 87 এর দিকে, একটা বেকার উৎপাদনের কারখানা যেখানে চাকরি নিশ্চয়তা নাই। কাজেই এই যে সাধারণ ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয় ঐতিহ্যকে ভুলতে চাই, তারা এইভাবে করলো, সেটাকে আপনারা মূল্যায়ন করবেন না? যে ডাকসু নির্বাচন, আমি আপনাকে বললাম যে 73 ডাকসু নির্বাচন শেখ কামালের নেতৃত্বে এই ছাত্রলীগ ওটাকে হাইজ্যাক করার পর আর তারা ডাকসু নির্বাচন দিতে ভয় পেয়েছে। কেন? ডাকসু মানে হলো এন্টি এস্টাবলিশমেন্ট। তারপরে ডাকসু নির্বাচন জিয়া রহমান নেতৃত্বে যখন দেওয়া হয় 79-এ, তখন মানে 3-4 সেরা ক্যান্ডিডেট ছিল। একটা হলো ওবায়দুল কাদের ছিল, হ্যাঁ, আপনার চূর্ণ ছিল ছাত্রলীগের। তো ছাত্রলীগের প্রেসিডেন্টরা সাধারণত ডাকসু ভিপি প্রার্থী হয়। তো ওবায়দুল কাদের সেটার ছাত্রলীগের সভাপতি ভিপি পদে মনোনীত হয়েছিলেন। আর ওদিকে হয়েছিল জাসদের ছিল মোহাম্মদ মান্না এবং আক্তার, হ্যাঁ, তো এরা ছিল জিএস প্রার্থী। আর তৃতীয় ছাত্রলীগের একটা অংশ ছিল, ছাত্রলীগ প্রধান পরিচিত ছিল, ওটার সোমনাথ প্রধান ছাত্র প্রেসিডেন্ট ছিল, ওটার বিকল্প হিসাবে উনি জেল থেকে এসেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমার প্রভাব এবং সে কারণে আমাকে মনোনীত। আমি ছিলাম ওটার তৃতীয় ক্যান্ডিডেট। তারপর কাজী আকরাম ছাত্র ইউনিয়নের ছিল, তাহের ছিল ইসলামী ছাত্র শিবিরের, এনামুল করিম শহীদ ছিল জাতীয় ছাত্র দলের। তখন উনি বিচিত্রায় আপনার 27 জুলাইয়ে প্রচ্ছেদ ছবিতে আসে ডাকসু নির্বাচনের আগে সাক্ষাৎকার সবাইকে ছাপানো হয়েছিল। তো সেখানে বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি অনেক প্রশ্ন করা ছিল। তো আমাকে একটা ব্যতিক্রম ধর্মী একটা প্রশ্ন করেছিল যে বিচিত্রা সাংবাদিক, যে জাসদ সম্পর্কে আপনাদের মূল্যায়ন কি? তখন আমি বলেছিলাম ভারতীয় পঞ্চম বাহিনী। চিন্তা করেন, সেই ডাকসু নির্বাচন কিন্তু জাতীয় প্রেসক্রিপ্টে এসেছিল। কারণ জাসদের রাজনীতি আর আমরা ছাত্রলীগ প্রধান গ্রুপ, আমরা মার্ক্সবাদ লেনিনবাদ মার্কসবাদী চিন্তাধারার আলোকে আমরা রাজনীতিকে বেছে নিয়েছিলাম। আমাদের মুক্তিযুদ্ধের চেতনা হলো ছিল আপনার শিরাশিদার, ওদিকে মাওলানা ভাসানী গণসংগঠনকে সামনে রেখে আমরা একটা আন্দোলন গড়ে তুলেছিলাম এবং এটা 74 থেকে ছাত্রলীগের অংশ ভাগ হয়ে যায়। এখন প্রশ্নটা হলো যে এটা একটা ব্যাপক আলোচনা আমি যাচ্ছি না, আমি শুধু বলার চেষ্টা করছি যে ডাকসু নির্বাচনে সেই সময় ভূমিকাটা কি ছিল। সেই সময় আমাদের পোস্টারে ছিল তখন মামুন আশরাফ পরিষদ, হ্যাঁ, আমি ঢাকা ইউনিভার্সিটির ল ডিপার্টমেন্টের ছাত্র ছিলাম দ্বিতীয় বর্ষে, আশরাফ ছিল দ্বিতীয় বর্ষে, সেও ছিল আপনার জিএস এর, এজিএস ছিল ল ডিপার্টমেন্টের, সে পরে হাফিজ, সে সুপ্রিম কোর্টের হাইকোর্ট ডিভিশনে সে মানে বিচারপতি হয়েছিল। তখন আমাদের স্লোগান ছিল টাকা নাই পয়সা নাই, নির্বাচনে জৌলুস নাই, নির্বাচনে জৌলুসে টাকা আসে কোত্থেকে। দেখেন, তো সেগুলো আজকে আমরা ভুলতে গেলে হবে না। এখন ডাকসু নির্বাচনে প্রচুর টাকা তখন হয়েছিল, কিন্তু নির্বাচনে মাহমুদুর রহমানরা জিতলো, পরবর্তীতে আবার তারাই প্যানেল তারাই জিতলো, কিন্তু সেই মাহমুদুর রহমানরা কি জাতীয় রাজনীতিতে কোনো প্রভাব ফেলতে পেরেছে? না, কারণ জাসদের রাজনীতি তখন এক্সপোজ হয়েছে। দ্বিতীয়বার যখন নাকি মাহমুদুর রহমান হলো তখন তারা বাসদ হলেন, জাসদ ভেঙে গেছে। কিন্তু এই পরবর্তী এই মাহমুদুর রহমান না আওয়ামী লীগের এমপি হয়েছিলেন, তারপরে আবার আখতারুজ্জামান দেরিতে হয়েও সংগ্রাম পরিষদের সাথে আন্দোলনে ছিলেন। হ্যাঁ, তো প্রথমে তাদের জিএস ছিল, সে এরশাদের পার্টিতে চলে যায়, তারপরে উনি পরবর্তীতে বিএনপি আওয়ামী লীগে চলে গিয়ে সেও এমপি হয়েছিল। এখন দেখা গেল ডাকসু নির্বাচনের মধ্যে দিয়ে এই দুইজনই পরবর্তীতে ওই পরিচয় ব্যবহার করে মান্না আক্তাররা, হ্যাঁ, তারা মন্ত্রী ছিল। জিয়াউদ্দিন বাবলু সংগ্রাম পরিষদের থেকে, হ্যাঁ, ওখান থেকে আবার বের হয়ে বিট্রাই করে পরে এরশাদের মন্ত্রী হয়েছে, সেও মারা গেছে। এই সংগ্রাম পরিষদ কখন হয়? তখন কি ডাকসু ছিল না। আমরা যখন নাকি 1982 সালে ডাকসু সহ 14টি ছাত্র সংগঠনের সমন্বয়ে আমরা স্বৈরাচারী এরশাদ বিরোধীর যে তখন একটা আন্দোলন ছিল, মজিদ খানের শিক্ষানীতি, সেখানে ছিল কি শিক্ষানীতি, দমন নীতি এবং গণতন্ত্র, তিনটার প্রশ্নে আমরা ব্যাপক স্বাক্ষর গ্রহণ করে সাধারণ ছাত্রকে সম্পৃক্ত করেছিলাম। তো কাজেই এখানে কিন্তু গণতন্ত্র ছিল, দমন নীতির কথাটা ছিল। সেখানে এরশাদ সাহেব কি করলেন, সঙ্গে সঙ্গে কি করলেন, ডাকসুটা বাতিল করে দিল। আমরা সিদ্ধান্ত নিলাম যে আমরা ডাকসু এরশাদটা মানি না, অন করি না। তারপরে এটাকে পরিবেশন করা হইলো। ইমাজুদ্দিন স্যার ছিল প্রো ভাইস চ্যান্সেলর, মান্নান স্যার ছিল ভাইস ভিসি। তার আমরা অনেক মিটিং করেছি। ওটা আমি পরিবেশ পরিষদের ফাউন্ডার মেম্বার ছিলাম, স্ট্যান্ডিং কমিটি 5 সদস্য ওটা মেম্বার ছিলাম, ডাকসু বিকল্প। এইটা করতে করতে করতে
আমরা 86-এ আসলাম, ডাকসু মানে ভূমিকা এবং সর্বদলীয় ছাত্র আন্দোলনের ভূমিকা ছিল। সেখানে একটা লক্ষ্য ছিল যে আমরা ঐক্যবদ্ধ আন্দোলন করব, ঐক্যবদ্ধ নির্বাচন করব, ঐক্য জাতীয় সরকার গঠন করব। কাজেই 86 নির্বাচনে হাসিনা বেইমানি করে জামাতকে সঙ্গে নিয়ে এবং সিপিবির যে আছে বামফ্রন্ট ওদেরকে সঙ্গে নিয়ে এরশাদকে বৈধতা দেয়। তখন তারা 6 মাস ঢুকে নেয়। আসলাম বলে একটা ছাত্র নিহত হলো। এটা 86 এর কথা বলছি। তার পরবর্তীতে আন্দোলনের ভিতরে ঘাপটি মেরে থেকে থাকলো 5 দল সমর্থক যারা গেছিল তারা নির্বাচনের কারণে যেতে পারে নাই। এরপর বহুত কষ্ট করে এই আমানুল্লাহ আমান আর ভারপ্রাপ্ত তখন আমার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ছিল বাবলু হত্যার পরে, আর ভারপ্রাপ্ত সভাপতি ছিল আসাদুজ্জামান রিপন ছাত্র দলের। তো এরা কি করে ষড়যন্ত্র করে হাসিনা খালেদা জিয়ার মাথায় ঢুকাইলো, তারপর বললো যে আমরা যারা 8 দল সমর্থক যারা পার্লামেন্টে আছে তাদের ছাত্র সংগঠনগুলোকে একসাথে নিয়ে আমরা রাজনীতি করব। কারণ 5 দল সমর্থক ইনুদের ওরা কিন্তু ইউনিভার্সিটি ম্যাটার করে না। আমরা সংগ্রামী ছাত্রদের মিছিল করি 200-300, সেখানে প্রধান ভূমিকা ছিল আমার এবং সমস্ত 90% প্রেস লিস্ট আমি করতাম। কিছুদিন দুদুও ছিল এটা। আমরা সংগ্রামী ছাত্র জোট করলাম সংগ্রাম পরিষদ থেকে বের হয়ে। সেখানে আমার কথা ছিল সাম্রাজ্যবাদ, সামাজিক সমাজবাদ, ভারতীয় সম্প্রসারণবাদ সহ সকল বিজাতি অধিপত্য করা এবং পুঁজিবাদ সামন্তবাদের বিরোধিতা করা। এবং আমরা 11 দফা দাবি দিলাম, যেখানে আমাদের কথা ছিল যে তৎকালীন খালেদা জিয়ার নেতৃত্বে 7 দল সহ অন্য দল কারো লেজুরবৃত্তি করবো না। কিন্তু সেই সংগ্রামী ছাত্র জোটের সাথে আমরা দেখলাম যে বিএনপিরা তাদের ছাত্র অঙ্গ সংগঠন তারা চাপাই দিল। তো আগের দিন আসে মিটিং করলো, আমরা মিটিং আমরা একমত হলাম না। সংগ্রামী ছাত্রদের অধিকাংশ সবাই আমার সাথে একমত পোষণ করলো। পরের দিন আমরা মধুর কেন্দ্রে গেলাম, আমার সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের যে বাসদ ছাত্রলীগের যে একজন ছিল মোস্তফা ফারুক, সে লন্ডনে আছে। সে আমাকে বলল মধুর ক্যান্টিনে যে গোলঘর আছে পশ্চিম দিকে, যে সব ছাত্র সংগঠন আজকে একসাথে মিছিল করতে চায়, আপনার কারণে পারছে না। আমি বললাম কেন? এটা তো আপনার জোটের সিদ্ধান্ত, কারণ জোটের সবাই একমত, আপনার কারণে পারছে না। আপনার কই মাছের তেলে কই ভাবছেন। আমি বললাম তাহলে আমাদের রাজনীতি সঠিক, কিছু ভারে কাটে কিছু ধারে কাটে। এতগুলো ছাত্র সংগঠন 22 সংগঠন, আর আমি একা কাজী আব্দুল্লাহ মামুন, আমাদের সংগঠন এত বড় তখন ছিল না, আমরা সংগঠন প্রায় ভাগ হয়ে গেছি কারণে। কিন্তু তারপরেও তারা কোন দিকে বেরোতে পারে নাই, কারণ আমরা শফিউল্লাহ প্রধান থেকে বের হয়ে আমরা জাকপাত থেকে তোর বাগপাল ঘোষণা করি অলি আদের নেতৃত্বে 6 দলের শরিক সংগঠনের সাথে। তো কাজে আমি বোঝানোর চেষ্টা করছি দীর্ঘদিন ছাত্রদের মাঝখানে রাজনীতি থাকতে থাকতে থাকতে, কারণ আমি 74 থেকে 88 পর্যন্ত 14 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে জাতীয় বা আন্তর্জাতিক রাজনীতির সাথে পরবর্তী প্রবাসী চলে আসছে, এটা ভিন্ন কথা। পরে ফেরতও যাই 2002 সালে। এখন এই কথাটা আমি এই জন্য আজকে বলছি যে ডাকসু নির্বাচনের সাথে আমার 14 বছর ঢাকা বিশ্ববিদ্যালয় আমার ওতপ্রোত ভাবে জড়িত ছিল। 4টা ভাইস চ্যান্সেলরের সাথে রাজনীতি করেছি। কিন্তু আমরা যখন দেখলাম যে আমাদের আন্দোলনকে মানে আন্দোলনের সাথে বেইমানি করে কিছু নেতারা তারা মন্ত্রী এমপি হয়েছে, এই আক্তার ভাই চলে গেল, এই জিয়াউদ্দিন বাবলু ডাকসু সংগ্রাম পরিষদ ভাঙার জন্য আমাকে প্রস্তাব দিয়েছিল, খুব কয়েকজনকে আমি গোপনে বলেছিলাম বলি যে মামুন, হ্যাঁ আসো আমরা সংগ্রাম পরিষদে ব্রেক করি। আমার 1 বছরের সিনিয়র ছিল বোধহয় সমস্যা, যে আমার মাঝে আপনি তুমি করে বলতো। তো ওটাও একটা ইতিহাস আছে, আমি একদিন বলবো, যার নাকি তারা ডাকসু প্রস্তাব নিয়েছিল বেজনের মৃত্যুর কারণে ছাত্র ইউনিয়ন প্রস্তাব করলো, শোক প্রস্তাব। এটা কি রাজনৈতিক প্রস্তাব? সোভিয়েত ইউনিয়ন তখন বহাল ছিল। না, এটা রাজনৈতিক প্রস্তাব, শিক্ষানীতি, দমননীতি, গণতন্ত্রের বাইরে আমরা যাবো না। তখন আমি ওয়ার্কআউট করছিলাম যে আমার সেন্ট্রাল কমিটিতে জবাব দিতে হবে। তখন আমি যখন ওয়ার্কআউট করি তখন যে রাজশাহী রাকসু ভিবি, যে নাকি আপনার সে এখন এমপি, এখন পলাতক, জানা যায় নাই, যেরকম রাশিদ খান মেনন জেলে আছে, তাদের সেক্রেটারি ছিল, সে রাকসু তখন ভিবি ছিল, এমপি ছিল। কত টাকার মালিক হয়েছে তারা। এই সে তখন এটার বিরোধিতা করছিল, যে এইটা প্রস্তাব তখন ঢালি ছিল ওটার সেক্রেটারি, হ্যাঁ তাদের সংগঠনের। তখন এই কথাটা না বললেই নয়, যে চোখের সামনে দেখেছি কি করে বেটার করে। তখন আমি ওয়ার্কআউট করলাম, তখন ডাকসু হল আজকের যে বিল্ডিংটা ছিল না, আর্টস ফ্যাকাল্টির নিচতলায় ছিল। তখন আমাকে জিয়াউদ্দিন বাবলু বললেন যে আমরা সংগ্রাম পরিষদ বিভক্ত করি। তখন তার সম্পর্কে আমরা জানা ছিল সে ডিজিএফ এর সাথে সম্পর্কিত। তার কয়েকদিন পরে সে তো চলে গেল সরকারি দলে, নতুন বাংলা ছাত্র সমাজ করলো, এটা নিয়ে কত আন্দোলন কত কিছু হলো। তো কাজে এই যে ধারাবাহিক আন্দোলনের মধ্য দিয়ে ছাত্ররা যখন দেখেছে যে ছাত্র নেতারা যারা নাকি মূল রাজনৈতিক দলের লেজুর ভিত্তি করার কারণে এবং পলিটিক্যাল লিডার গুলো ছাত্র নেতাদেরকে কিনে ফেলছে মন্ত্রিত্ব এমপিত্ব দিয়ে,
তখন সাধারণ ছাত্র তাদেরকে প্রত্যাখ্যান করেছে। তো কাজেই তারপরে আর আরেকটা ডাকসু নির্বাচন হলো, সেটা কোনো ফলপ্রসূ হয় নাই 80-তে। তারপরে আবার যেটা নাকি 79-তে গেছিল, সেই 79-তে প্রথম ডাকসু নির্বাচন হইলো। সেখানে জাসদ ছাত্রলীগের যে আছে মুস্তাক জিএস হয়েছিল জয়েন্ট প্রেরণ, সুলতান আহমদ মনসুর জয়েন্ট প্রেরণ হলো। তারপরে বছর 90 হলো আমানুল্লাহ আমান এবং খায়রুল কবির খোকন, এরা তখন শ্রম ছাত্র দল ছিল। এবং আমানুল্লাহ আমান প্যারিসে আসছিল, আমাকে দেশে গেলেও আমাকে খুব সম্মান করে, সবাইকে বলছে মোহাম্মদ ভাই ছিল আমাদের পলিটিক্যাল গাইড। কিন্তু এই যে এরাও দেখা গেছে যে যখন নাকি এরা চাইছিল যে ওদেরকে পুনর্বাসন করেন, সেখানে এই আমানুল্লাহ আমান এবং সাজ্জামা রিপন ছাত্র দলের তারা বলছে যেটা খালেদা জিয়ার নির্দেশ যে আমরা একসাথে করবো। তা আমরা বললাম যে আমরা স্লোগান দিলাম নির্বাচনে গেল যারা জাতীয় বেঈমান তারা, বলি নাই? হ্যাঁ, হয় নাই। তো পারে নাই সেদিনকে ডাকসু নির্বাচন একসাথে সর্বদলীয় সংগ্রাম পরিষদ করার, মানে 5 দল 8 দল সংগ্রাম পরিষদ, 2টা সংগ্রাম পরিষদ সংসদ, 3টা জোট ছিল, করতে পারে নাই একমাত্র আমার কারণে। কারণ আমি বলেছি যেটা সঠিক দিক নির্দেশনা ছাড়া, সঠিক ছাড়া আমরা করব। তো কাজে এটা আমি বলছি যে তখন একই ধারা আমি বাগপাড় ছাত্রলীগের মেম্বার সেক্রেটারি, পলিটিক্যাল আইনজীবী সমন্বয়কারী শামসুল হক ঢাকা আপনার সুপ্রিম কোর্টে, সেটারও আমি সমন্বয়ের সাথে আমি কাজ করি, ছাত্রদের নেতৃত্ব দিই। তো কাজে এই যে অভিজ্ঞতা, কোনো বিকল্প নাই। তো পারে নাই, কিন্তু পরবর্তীতে একটা দিনে আমি 2 ঘন্টা পরে আসি, এই আমানুল্লাহ আমানরা এই যে সুলতান রহমান ছাত্রলীগের মধ্যে ছাত্রলীগকে পুনর্বাসন করে ঢুকাই দিল। তারপরে 22 সংগঠন হলো, আমাদের শতগণ ছিল, আমি এখানে এসে প্যারিসে এসে এরশাদ আন্দোলনে শহীদ হয়ে গেলাম 88-এর শেষের দিকে। তারপর তো 90 তো জায়েদ হত্যার কারণে মারা গেল। আমরাও এরশাদ আন্দোলনের অন্যতম স্টেক হোল্ডার ছিলাম। কিন্তু দেখেন সেই আন্দোলনে আমানুল্লাহ কি করলো, মন্ত্রী হলো, এমপি হলো, খায়রুল কবিররা এমপি হলো, অনেক টাকার মালিক হলো, হাবিবুর রহমান সেও গেছে। বারবার ছাত্রদেরকে প্রতারণা করে কিছু লোক মন্ত্রী এমপি হলো। এই কারণে ডাকসু নির্বাচন আর মানুষের কাছে সেরকম কোনো ম্যাটার করে না। কিন্তু এইবারও ডাকসু নির্বাচনকে ওইভাবে কোনো ম্যাটার করার কোনো সম্ভাবনা আমি দেখি না। কিন্তু যদিও ডাকসু নির্বাচনটাকে এখানে ওয়াকারের নির্দেশে এবং ওয়াকারের মানে প্রশাসন সম্পূর্ণ ওয়াকারের নির্দেশ, ঢাকা বিশ্ববিদ্যালয় সম্পূর্ণ ওয়াকার পরিচালনা করছে, জামাত এখন ওয়াকারের অন্যতম পার্টনার। তো এইটা মানুষ বুঝতে হবে। জাসদ যেমন ভারত বিরোধিতার নামে ভারত পপুলার হয়ে গেল, এখন ভারত বিরোধী পপুলার হয়ে গেছে, এখন জামাতও এই কথা বলছে। কিন্তু নেতারা যেহেতু তারা ভিতরে ভারতীয় পঞ্চম বাহিনী, আমরা বলতাম জাসদরে, সে 4 বছর জাসদ ছাত্রলীগে করেছিল এই ডক্টর শফিকুর রহমান, কাজে তার মেন্টালিটি যায় নাই, কাজে ফেসিবাদ বলতে চায় না, ভারতকে তারা ক্ষমা করে দিতে চায়, আওয়ামী লীগ নিষিদ্ধ করতে চায় না। তো হঠাৎ করে সব ছাত্রলীগ শিবির লীগ হয়ে গেল না। আর ওদিকে ছাত্র দল মানে ভিতরে সবাই ছাত্র মানে যুবলীগের চলে গেল। কাজেই একই কেন্দ্র থেকে চারধারী তলোয়ার চার ধারে বসে, আমি আরেকদিন আলোচনা করেছিলাম, এক ধারে বসে আছে পতিত আওয়ামী লীগের প্রেতাত্মারা এবং আওয়ামী বাম তারা, আরেকটা যে বসে আছে বিএনপি, এবং বিএনপির যারা নাকি ইন্টার কাছে বিক্রি করেছে। এখন এখানে খালেদা জিয়ার নেতৃত্ব, তার নেতৃত্ব বিএনপিতে কতটুকু আছে ইট ডাজন্ট ম্যাটার, মাঠে কে আছে, তারা কার্যকর তারাই করতেছে। আর দিকে জাতীয় পার্টি, আর চারদিকে হলো জামাত। কাজেই জামাতের রাজনীতিকে যদি ইসলামের রাজনীতি হিসাবে আমরা মিলাই ফেলি, ভুল করব। নীল নদের পানি যেমন নীল না, জামাত ইসলাম ইসলাম, এটা মৌলানা ভাসানী অনেক আগে বলছিল। আর তেমনি আমরা বলছিলাম যে নীল নদের পানি যেমন নীল না, সিপিবিও কমিউনিস্ট না। কারণ আমাদেরকে বলে বাম, ঢালাও ভাবে বাম বলা শুরু করতেছে, আর ওদিকে বলতেছে যে এরা হইলো সব ঢালাও ভাবে জামাত শিবির, এই জামাত শিবির ট্যাগ দেওয়া। এইভাবে কি জাতিকে বিভক্ত করা সম্ভব? সম্ভব না। সাধারণ জনগণকে বোকা বানানো যায়। এইভাবে আমরা যদি মনে করি এই ডাকসু নির্বাচনের যে মূল লক্ষ্য ছিল, সেখান থেকে আমরা সরে গেছি। কাজে এই ডাকসু নির্বাচনের পরে এখন জাতীয় মানে একটা বিশেষ অবস্থায় তাদের কাছে কোনো প্রার্থী নাই, এবং 1 বছর আগে থেকে তারা যেভাবে তৈরি হয়েছে, পুরা প্রশাসন শিবির জিতছে, ভালো কথা। তো কাজে সেখানে ছাত্র দলের সেরকম প্রিপারেশন ছিল না, এবং ছাত্র দলও আজকে দেখেন সবচেয়ে প্রথম বিএনপি থেকে এই সালাউদ্দিন কাদের। তো সালাউদ্দিন কাদের কি বিএনপির হত্যাকর্তা বিধাতা? সালাউদ্দিন কাদেরই চাইছে যে এখানে শিবির আসুক, ছাত্রদল আসুক না। কাজে
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের একটা কমার বেশি ভূমিকা ছিল, তারা কখনো জামাতের সাথে উপরে করেন, উপরেরা তারা ব্যবহৃত হয়েছে। যেরকম জাসদের কর্মীরা অনেক পরে বুঝছে যে জাসদ ফেল করছে, নেতৃত্বে এই সিরাজ আলম খানরা যে জাসদ তৈরি করছিল, হ্যাঁ, সেটা সেটা মুখে ভারত বিরোধিতা বলেছে। তার কাছে আজকে বুঝতে হবে যে বাংলাদেশের যে শিবির জিতুক কিংবা ইসলামের নাম নিয়ে যেই ছাত্র সংগঠন জিতুক না কেন, এটা জাতীয় রাজনীতি কোনো প্রভাব ফেলবে না। এবং আমরা এখান থেকে আমরা বুঝতে পারবো যে আমাদের যে লক্ষ্য, যে জুলাই আগস্টের যে গণঅভ্যুত্থান, যেখানে ছাত্র শ্রমিক সিপাহীদের গণঅভ্যুত্থান হয়েছে, সে এগিয়ে নিয়ে যেতে হবে। ইউনূস সাহেব যদি এখনো হাতে সময় আছে, উনি যদি দৃঢ়ভাবে এই মেসেজটা বুঝতে পারেন, সাধারণ জনগণের, এদেশে কৃষক শ্রমিকের আশা আকাঙ্ক্ষা যদি বাস্তবায়ন না হয়, এদের যদি বিচার না হয়, এই 2000 যদি ডাকসু নেতাদের কাছে যদি বলে অনতিবিলম্বে এদের বিচার করো, এই বিচার না হওয়া পর্যন্ত কোনো জাতি নির্বাচন হতে পারবে না, মানুষের মৌলিক অধিকার বাস্তবায়ন না হওয়া পর্যন্ত কোনো জাতি নির্বাচন হতে পারবে না, তবেই সাধারণ মানুষ ঘুরে দাঁড়াবে। কাজেই এই ডাকসু নির্বাচন আর জাতীয় আন্দোলন এক নয়। সাধারণ ছাত্ররা আজকে দেখেছে যে অনেকগুলো ক্যান্ডিডেট হয়েছে, অনেকগুলো ভাগে ভাগ হয়েছে। আজকে জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে প্রশ্ন আসছে, এখানেও অনেককে মানুষ উপেক্ষা করতে, আন্দোলন বিহাত হয়ে গেছে। এই আন্দোলনকে বিহাত হতে দেওয়া যাবে না। 90 আন্দোলনটি রাজনৈতিক নেতৃত্ব ছিল, কাজে 69 আন্দোলনের নেতৃত্ব ছিল, কিন্তু 24 গণ অভ্যুত্থান একটি বিশেষ ধরনের একটি মানে ভারতীয় আধিপত্যবাদ, ভারতীয় আগ্রাসন মুক্ত একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের স্বপ্নকে সামনে রেখেই করেছিল, যেখানে মানুষের বেঁচে থাকা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, শিক্ষা, কাজ এগুলো থাকবে। দেশের আর্মিকে ঢেলে সাজাতে হবে, দেশের স্বাধীনতার মধ্যে রক্ষা করতে হবে। আরেকটা কথা, সেটা হলো যে স্বজাতি দ্বারা স্বজাতির শাসন শোষণ মানেই স্বাধীনতা নয়। ভারতের সাথে কাল যদি সম্পর্ক আমরা ছেদ করলাম, তাতে কি হয়েছে? তো সেখানে এখানকার যারা শাসক গোষ্ঠী, এখানে যারা পুঁজিপতি, আমেরিকা যেরকম ওয়ার্ল্ড স্ট্রিট মুভমেন্ট ছিল 99 ভার্সেস 1%, সাধারণ জনগণ 99%, তাদের কোনো তেমন মৌলিক অধিকার নাই। আর ধনী, প্রচন্ড ধনী 1% সারা পৃথিবী, আমেরিকা সহ তারা শাসন শোষণ করছে। তো কাজেই আজকে আমাদের মানে ওই জায়গায় যেতে হবে যে কে ভিপি হলো, কে মন্ত্রী হলো, সেটা বড় কথা নয়। এই আন্দোলনকে যাতে আমরা আরো বেগবান করতে পারি। এই নির্বাচন কেন্দ্রিক আন্দোলন, সে আন্দোলন ছিল না, কাজেই সাধারণ ছাত্ররা যেন এই আন্দোলনকে আরো বেগবান করতে পারে, সেদিকে আমরা দৃষ্টি নিক্ষেপ করব। জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি ছাত্রদল তারা অস্বীকার করছে, তারা দাবি জানিয়েছে এই নির্বাচন হয় নাই, তাহলে অন্যান্য দেশে, অন্যান্য যেসব বিশ্ববিদ্যালয় আগামীতে হবে কিংবা স্থানীয় নির্বাচন যেগুলো হবে, আমরা এগুলোকে প্রত্যাখ্যান করছি। সবার আগে জাতীয় স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে হবে। দিল্লির যে সেবাদাস, হ্যাঁ, নব্য মীর জাফর, জেনারেল ওয়াকারের নেতৃত্বে যেসব 30-40 জন জেনারেল, তাদেরকে গ্রেপ্তার করে বিচার আওতায় আনতে হবে। তারপর এখানে বিচারপতি যারা আছে, সমস্ত বিচারপতি যারা আছে তাদেরকে সরাইতে হবে, সেক্রেটারি সবাইকে সরাইতে হবে, সমস্ত সাংবাদিক ক্রিমিনালদেরকে বিচার আওতায় আনতে হবে। এই যে যারা টকশো করে দেশের বাইরে থেকে যারা সাংবাদিকতা নামে তারা মন্ত্রী হতে চায়, আর ওরে সরাও, এইগুলো আমরা অরাজনৈতিক বক্তব্য দিতে চাই না। যারা রাজনীতি করবে তাদের সাথে কথা হবে। জ্যাকব মিল্টন উনি পরিষ্কার বলেন, উনি কোনো দল করেন না, সকল দলমতের প্রতি তার শ্রদ্ধা আছে। সে চায় এদেশে বাংলাদেশের রাজনীতি হোক। সেই কারণেই আজকে আমরা বিভিন্ন দৃষ্টিকোণ থেকে আমরা জ্যাকব মিল্টনের এই প্ল্যাটফর্মটাকে জনগণের সামনে তুলে ধরতে চাই। তো কাজে আজকে আমাদের বক্তব্য যারা শুনছেন সবাইকে আমরা অনুরোধ করব যে আমরাই জনতা জ্যাকব মিল্টনের এই চ্যানেলটাকে আপনারা সাবস্ক্রাইব করবেন, আমাদের কথা শুনবেন, আর অন্য যারা এইগুলো নিয়ে মানুষকে বিভ্রান্ত করছেন তাদের প্রতি কর্ণপাত করবেন না। দশের চক্রে ভগবান ভূত অনেকগুলো চ্যানেল তৈরি হয়ে গেছে, অনেকগুলো চ্যানেল তৈরি হয়ে তারা ব্যবসা করে শুরু করছে। এইগুলো থেকে আমরা যেন সরে আসি। এখন কিছু ছাত্র নেতারা যেরকম শত শত কোটি টাকার মালিক হয়েছে, তাদেরকে যেমন ধিক্কার জানাই, ঠিক তেমনি সাংবাদিকরা যারা বিভিন্ন ইসে অনেক টাকার মালিক হয়েছে, এই বসুন্ধরা গংরা, তারা অ্যাডভার্টাইজ দেখে যাই দেখে শুনলাম যে তাকে অনেকেই আমরা পছন্দ করতাম,
হ্যাঁ, ইলিয়াস বলতো। হ্যাঁ, তো সে এখন সে এত টাকা পায় কোত্থেকে? এটা তো মানুষ প্রত্যাশা করে না। এই যে এখন আপনার মাজার ধ্বংস করা থেকে শুরু করে মাজার, এটা প্রধান আন্দোলন না? কে মাজারে যাবে, কে মনে করবে, এটা দিয়ে করা যাবে না? কবর থেকে লাশ এনে পোড়ায় দিচ্ছে, এটাকে সমর্থন করতেছে ইলিয়াসরা। তো কাজে এখানে ইলিয়াস এবং এই যে ত্রিরত্নের মতো যে পিনাকিরা যেভাবে জাতিকে বিভক্ত করছে, সাবধান থাকতে হবে। আমি অনুরোধ জানাচ্ছি, আজকে আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতার কথা বললাম যে ডাকসু নির্বাচন ছাত্র রাজনীতির পক্ষে। ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সারা বাংলাদেশ ইতিহাসে দেখবেন একমাত্র কাজী আব্দুল মাহমুদ নিজের কথা না বললেই নয়। 14 বছর এত অভিজ্ঞতা নিয়ে আজকে আমি কেন প্রবাসী সরকারের কথা বলছি, কেন কথা বলছি? আমরা কি বিপ্লবী জাতীয় সরকারের কথা বলতে যাচ্ছি। সেখান থেকে নির্ধারণ হবে আগামী দিনে বাংলাদেশের ভাগ্য। কাজেই আন্দোলন চলছে, আন্দোলন চলবে, কিন্তু কোন রকমে ষড়যন্ত্রিক জাতীয় নির্বাচন করতে দেওয়া যাবে না। আপনারা তৈরি হন। যেদিন থেকে তারা এটা ঘোষণা করবে সেদিন থেকে সারা বাংলাদেশে হরতাল সেদিন থেকে শুরু হয়ে যাবে, এবং প্রবাসী সরকারের রাষ্ট্রপতি হিসাবে পরবর্তীতে আমার যা করণীয় আমি তাই করবো। কাজেই এখানে ব্যক্তি মামুনের বিষয় নয়, এখানে সমগ্র ধারাবাহিকতা রাজনীতির থেকে আমার 60 বছর দেশে বিদেশে রাজনীতি করার কারণে আমি আমার যে বিবেক, আমাদের যেসব বন্ধু বান্ধব, আমাদের 4 দলীয় ফ্রন্ট আছে, তাদের নিয়েই কথা আমরা বলছি যে অনতিবিলম্বে চুক্তিকে অপসারণ করতে হবে, অনতিবিলম্বে ওয়াকারকে গ্রেফতার করতে হবে, ওয়াকারের কেউ নির্দেশ পালন করবে না, সে অবৈধ, এখানকার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। জামাতে যারা করে তারা যেন নতুন করে ভাববে, তারা ওয়াকারের কথা শুনবে না দেশের জনগণের কথা শুনবে। কাজে এখানে অনেক টাকার খেলা হবে, সেই টাকার খেলা নির্বাচন যেতে দেওয়া হবে না। যেসব নাকি চাঁদাবাজি করে যেসব ছাত্র নেতারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, এনসিপির এখনো 2-1 ভালো নেতৃত্ব নাই তা না, তাদের ভুল আছে, তবু তাদেরকে বলবো, হাসনাত আব্দুল্লাহকে বলবো, আপনারা আপনাদের ভিতর থেকে যারা চাঁদাবাজি করছে তাদেরকে দলের থেকে বের করুন, এবং যে মূল অঙ্গীকার ছিল সে অঙ্গীকার হলো এদেশের মানুষের মৌলিক অধিকার, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যেটা মুক্তিযুদ্ধের অঙ্গীকার ছিল, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। 71 আর 24কে মুখোমুখি করবেন না। এখানে জামাত এবং মুক্তিযুদ্ধের কোনো বিষয় নয়। আজকে আমরা মনে করি যে এই আন্দোলনটাকে যারাই এটাকে জামাত কেন্দ্রিক নেওয়ার চেষ্টা করবে তারাই জাতির পৃষ্ঠে ছুরিকাঘাত করবে। পিনাকি কালকে দেখলাম সে বলতেছে যে আগামী নির্বাচন জামাত ক্ষমতা আসছে, এটা উস্কানিমূলক কথাবার্তা। যে জামাতের ফাঁসি চায়, এখন ভয় পাল্টাইছে ঠিক জাসদের মতো, ভারতীয় পঞ্চম বাহিনী। আমরা জানি পাস্ট টেন্স, প্রেজেন্ট টেন্স, ফিউচার টেন্স। এখন তারা যদি মনে করে আমি ইউটিউবার হয়ে গেছি, কে প্রেসিডেন্ট হবে, কে রাষ্ট্র হবে সে করবে, তো কাজেই তার কাজ সমস্ত দিল্লির পক্ষে যাচ্ছে। আমরা তাকে বলবো সে দিল্লির চরই হচ্ছে তার কার্যক্রম। এবং সেটা কি আমার কাছে কোনো প্রমাণ আছে? কোনো প্রমাণ নাই। আসাম আব্দুর রবকে যে দিল্লির চর কেউ কেউ বলছে? কেউ বলে না। কিন্তু ভারতীয় পঞ্চম বাহিনী হিসাবে জাসদকে চিহ্নিত করা হয়েছে। জাসদ যেভাবে ফেল হয়েছে, এই আন্দোলনকে ফেল হতে দেওয়া যাবে না। কাজেই এই আন্দোলনকে শিবির কেন্দ্রিক নেতৃত্ব হয়েছে, যারা দাবি করে তারা এই আন্দোলনে ঐক্য নষ্ট করতেছে। যারা মনে করে এটা স্টেক হোল্ডার তারেক জিয়া, বিএনপি, তারা ওই আন্দোলনকে নষ্ট করছে। কাজেই এই ঐক্যবদ্ধ একটি জাতি গঠন করার জন্য, ভারতীয় আগ্রাসন মুক্ত একটি গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠা করার জন্য আমাদেরকে আরো রক্ত দিতে হবে, আরো সামনে এগোতে হবে। আমরা আজকের আলোচনা এখানে শেষ করতে যাচ্ছি। আমাদের 1 ঘন্টা, আজকে 10 মিনিট বেশি সময় নিয়েছি। তো আপনারা সবাই ভালো থাকবেন, যে যেখানে থাকুক না কেন। হতাশ হওয়ার কিছু নাই। ডাকসু নির্বাচন ভালো মন্দ যাই হয়েছে আপনারা দেখেছেন। আগামীতে আমরা জনগণের সাথে থাকব এবং ভারতীয় আগ্রাসন মুক্ত গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের জন্য আমরা সবাই একত্রিত হবে আমরা কাজ করব, দেশে বিদেশে যে যেখানে থাকি না কেন। আপনাদের সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আজকের আলোচনা শেষ করছি। বিজয় আমাদের অবশ্যম্ভাবী, পরাজয় পথ অবরুদ্ধ। বাংলাদেশ জিন্দাবাদ।